সংস্কার ও নির্বাচন সংলাপ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল হক। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে পূরবী জুয়েলার্সের সৌজন্যে। দশক 15.5 বছরের অপশাসনে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার মেরামতে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই নির্বাচন, প্রশাসন, বিচার ব্যবস্থা সহ বিভিন্ন খাতের সংস্কারে জোরালো দাবি ওঠে। জাতীয় ঐক্যমত্য কমিশন সহ গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশনও। সমান্তরালে রাজনৈতিক অঙ্গনে জোরালো হতে থাকে দ্রুত নির্বাচন আয়োজনেরও দাবি। দেখা দেয় বিভাজন। এক পক্ষ চায় আগে সংস্কার, পরে হবে নির্বাচনের আলাপ। অন্য পক্ষের যুক্তি সংস্কার চলবে সংস্কারের পথে, দেশে দ্রুত গণতন্ত্র ফেরাতে হবে। বিভাজনের এই পথ ধরে মুখোমুখি দাঁড়িয়ে যায় সংস্কার ও নির্বাচন। রাজনীতিতে দেখা দেয় অচলায়তন, ঘনীভূত হয় সংকট। সেই সঙ্গে বাড়তে থাকে নির্বাচন কেন্দ্রিক অস্বস্তি, উৎকণ্ঠা ও শঙ্কা। কিন্তু গেল 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে সংকট ও শঙ্কা কেটে গেছে বলে মনে করছেন অনেকে। তবে সংস্কার ও বিচারের শর্ত জুড়ে দেয় স্বস্তি কতখানি টেকসই হবে তা নিয়ে সংশয়ের কথাও সামনে আনছেন কেউ কেউ। আবার লন্ডন বৈঠক নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের ওপর নাখোশ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়েও। এমন এক বাস্তবতাকে সঙ্গে নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়ে সংস্কার ও নির্বাচনের বিরোধ কি মিটল। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, রয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আমাদের সঙ্গে আরও আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর AK-M মতিনুর রহমান, রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। দর্শক, সংস্কার ও নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা ও শঙ্কার কথা জানাতে পারেন, তুলে ধরতে পারেন আপনার মতামত, করতে পারেন প্রশ্ন। এজন্য ফোন করুন স্ক্রলে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেওয়া নাম্বারে। আপনার ফোনের অপেক্ষায় আমরা থাকলাম। সরাসরি চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। শুরুটা করতে চাই বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়ে, যেটি আজকে আমাদের আলোচনার বিষয়। সংস্কার ও নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা শঙ্কা ছিল। লন্ডন বৈঠকের পর অনেকেই মনে করছেন সেই শঙ্কাটা কেটে গেছে, আবার অনেকেই বলছেন যেহেতু যদি কিন্তু নামে কিছু শর্ত আছে, সেই শর্তের কারণে খুব স্পষ্ট হচ্ছে না আসলে এই শঙ্কাটা কাটলো কিনা। আপনি কি মনে করেন? ধন্যবাদ জনাব অধ্যাপক সাইফুল্লাহ, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং RTVর দর্শক শ্রোতা সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশে এখন সবচেয়ে কিন্তু বার্নিং কোশ্চেন আসলে নির্বাচন হবে কিনা। আপনি যেখানে যান, বিশেষ করে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সুপ্রিম কোর্টের লোক আছে, যে একটা প্রশ্ন মানুষ করে যে আসলে কি নির্বাচন হবে। এই একটা উৎকণ্ঠা কিন্তু মানুষের মধ্যে সর্বত্র এখন দেখা যাচ্ছে। এখন এই অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব কার? নিশ্চয়ই এই যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে তাদের কার্যক্রমের মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। তবে এখানে আপনি আপনার উপস্থাপনায় যে কথাটি বলেছেন, নির্বাচন এবং সংস্কার কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক বিষয় না, বরং আমরা মনে করি এই নির্বাচন, সংস্কার বা বিচার আমরা যাই বলি না কেন, হাত ধরে ধরে পাশাপাশি কিন্তু চলতে পারে। আপনি একদিকে যেমন নির্বাচনের প্রস্তুতি নেবেন, অন্যদিকে আপনার সংস্কারের পদক্ষেপগুলি এগিয়ে নিয়ে যাবেন। আর বিচার একটা প্রক্রিয়াগত বিষয়। আপনাকে এখানে তথ্য উপাত্ত সংগ্রহ করে একজন লোককে আপনাকে অপরাধী অথবা নির্দোষ প্রমাণ করতে হবে। এটা তাড়াহুড়ো করার কোনো বিষয় না। সুতরাং এটা শুরু হয়েছে কিনা এটা হলো মূল বিষয়। কিন্তু আমরা মনে করি যে এই দাবিটা আজকে জনদাবি, যে একদিকে নির্বাচন, একদিকে সংস্কার, অন্যদিকে বিচার, এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা বলি ডক্টর ইউনূস নেতৃত্বে, এটার যে গতিটা থাকা দরকার ছিল সেই গতিটা কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকটা স্লো। কারণ আপনি দেখেন 10 মাস আমরা ইতিমধ্যে অতিবাহিত করে ফেলেছি, কিন্তু 10 মাসের মধ্যে উল্লেখযোগ্য কি খুব একটা পরিবর্তন বা এমনকি সংস্কার বলেন অথবা নির্বাচনের বিষয়ে অগ্রগতির ব্যাপারে আমরা খুব একটা বেশি করতে পেরেছি? আমরা করতে পারি নাই। এখানে এই ব্যর্থতা কিন্তু এই সরকারকে নিতেই হবে। আর আরেকটা ব্যাপার, আপনি বিচার যদি আপনি দ্রুত বিচার করতে চান, তাহলে একটা ট্রাইব্যুনাল কেন 10 মাসে? আপনি 10টা ট্রাইব্যুনাল করেন, 20টা ট্রাইব্যুনাল করেন, সেটা তো হচ্ছে না। আপনি একটা ট্রাইব্যুনাল দিয়ে যদি এই 15 বছরের জঞ্জালকে আপনি দূর করতে চান, তাহলে তো হবে না। বরং আমরা মনে করি এই বিচারের ইস্যুটাকে জিয়ে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অনৈক্য তৈরি করা হচ্ছে এবং এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাকে বলেন যে আমরা দেখেছি ডক্টর ইউনূস। মোশাররফ ভাই, এটা আপনি 13 তারিখের বৈঠক মানে লন্ডন বৈঠকের আগে বলা যেত, কিন্তু এখন কি বলা যায় না? লন্ডন বৈঠকে কি আপনার খুব স্পষ্ট যে নির্বাচন হয়ে যাচ্ছে? ইউনূস সাহেব সর্বশেষ কি বলেছে? বিচার, সংস্কার যদি অগ্রগতি অর্জিত হয়, যদি অগ্রগতি অর্জিত হয় তাহলে নির্বাচন আগিয়ে আসতে পারে ফেব্রুয়ারিতে, এটা উনি বলেছে। উনি কিন্তু কমিটমেন্ট করেনি। উনি কিন্তু এখনো ওনার আগের জায়গায় ঠিক আছে।
যে এপ্রিলে উনি করতে চায়। আমরা আশা করি ডিসেম্বরের জায়গায় ঠিক আছেন। আমরা মনে করি একটা রাজনীতি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, একটা সমঝোতা কিন্তু একটা রাজনীতিতে অন্যতম একটা কম্পোনেন্ট আমরা মনে করি। এখানে যদি জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে একটু আগাতে হয় বা পিছাতে হয় তাতে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু বিএনপি কিন্তু স্পষ্ট বলেছে যে দেশটাকে গণতান্ত্রিক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ কেন এগিয়ে নিয়ে যেতে হবে আপনি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন 10 মাসে আমরা কিন্তু নানা সূচকে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। এই যে আপনি যদি দেখেন গতকালকে আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক, এর আগে আমরা দেখেছি প্রবৃদ্ধি কখনো 6 বা বেশি বাড়ানো দেখে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তো বলে দিয়েছে 3.4% মাত্র প্রবৃদ্ধি হবে। এই যদি হয় তাহলে আপনার বিনিয়োগ হবে না, আপনার কর্মসংস্থান হবে না, আমার ইন্ডাস্ট্রিগুলি অনেকটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তা সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে একটা ব্যাপক কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। আর আইন শৃঙ্খলা তো আছেই, অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা, এই 3টি উপাদান যদি একই সাথে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে বাংলাদেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সত্যি কঠিন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। আমি একটু আসতে চাই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যেই প্রশ্নটি আমরা করলাম মোশাররফ ভাইকে, যে নির্বাচন নিয়ে যেই বিরোধ বা যে শঙ্কা সেটা কি কাটলো? ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দকেও শুভেচ্ছা। নির্বাচন নিয়ে সংকট কখনো ছিল বলে আমার কাছে মনে হয় না, প্রথম কথা। কারণ সরকারের পক্ষ থেকে প্রথম যখন বলা হয়েছে ডিসেম্বর এবং এরপরে বলা হয়েছে জুন, কখনোই বলা হয়নি, এবং প্রফেসর ইউনূস লাস্ট পর্যন্ত বলেছেন জুনের পরে একদিনও যাবে না। তার মানে উনি নির্বাচনের ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে নির্বাচন হবে। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দিতে চেয়েছিলেন। প্রফেসর ইউনূসের প্রথম থেকে যে কথা ছিল এখনো উনি সেখানে আছেন আমি মনে করি। লাস্টে উনি একটু সরেছেন, অর্থাৎ ডিসেম্বর থেকে উনি এপ্রিলে এসেছেন, এরপর আবার সরলেন। এখন ডিসেম্বর থেকে এপ্রিল, লন্ডন বৈঠকের পরে এটা এসেছে ফেব্রুয়ারি থেকে। এটা খুবই একটা ডেভেলপমেন্ট 3 মাসের। এখন 3 মাসের জায়গায় আমরা এসেছি, অর্থাৎ নির্বাচন নিয়ে সংশয় নাই। নির্বাচন হয় ফেব্রুয়ারিতে হবে, না এপ্রিলে হবে। সেখানে আমরা যেটা ওনাদের জয়েন্ট ডিক্লারেশনে দেখলাম, ওনারা বলেছেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি, এই 3টার যদি একটা অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারিতে দিতে প্রফেসর ইউনূসের কোনো আপত্তি নাই। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা ফেব্রুয়ারিকে প্রেফার করছি। ফেব্রুয়ারিতে উচ্চারণ করেন না, ওনারা বলেছেন রমজানের আগে। তো এখানে আমাদের কয়েকটা জায়গায় আমি সমস্যা দেখি। প্রথমত বিচার নিয়ে আমি সমস্যা দেখি না, কারণ বিচারের যে অগ্রগতি হচ্ছে সেটা একটা চলমান কার্যক্রমের মধ্য দিয়ে থাকবে। সংস্কারের জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু আমাদের একটা মিটিং শুরু হচ্ছে, সেটা 3 দিন ধরে চলবে। সেটা হচ্ছে সংস্কারের জুলাই সনদ তৈরির জন্য যেই ঐকমত্য কমিশনের কাজটা, এটা আগামী 3 দিনের মধ্যে বোঝা যাবে, বা হয়তো আরো 2 দিন 4 দিন লাগতে পারে। সেটা হচ্ছে আমরা কিসের মধ্যে একমত হচ্ছি, কিসের মধ্যে আমাদের দ্বিমত নাই। অর্থাৎ সংস্কারের জায়গাটাও একটা ক্লিয়ার কাট একটা ধারণা পাওয়া যাবে। এখন নির্বাচনের জন্য যেটা প্রধান দরকার সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে অনেক উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যখন এগিয়ে আসবে তখন দলগুলোর আভ্যন্তরীণ কিছু ঝামেলা তৈরি হবে, অর্থাৎ প্রার্থী নির্বাচন নিয়ে একটা টেনশন থাকবে। দলগুলোর মধ্যে যখন প্রতিদ্বন্দ্বী দলগুলো হবে তাদের মধ্যে একটা টেনশন হয়। আমরা জানি যে আমাদের দেশে নির্বাচনী সংঘাত এটা বেশি হয়। এই নির্বাচনী সংঘাতে পুলিশ এবং প্রশাসনের ভূমিকাটা কি হবে? আমাদের দেশে সাধারণত একটা কথা প্রচলিত আছে যে প্রশাসন ওই দিকে বেশি ঝুঁকে যায় যাদেরকে তারা মনে করে যে তারা নেক্সট টাইমে ক্ষমতায় আসবে। আমাদের প্রশাসনের এই একটা দুর্বলতা আছে। এখন যখন দেখা যাবে, ধরেন আমি উদাহরণ হিসাবে বলছি, ধরেন দেখা গেলো বিএনপির 2 গ্রুপের মধ্যে, প্রতিদ্বন্দ্বী 2 গ্রুপের মধ্যে মারামারি হলো, বা বিএনপি জামাতের প্রার্থীদের মধ্যে একটা গন্ডগোল লাগলো, বা আমার ধরলাম যে আমার যে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে অন্য আরেক, বা এবি পার্টির সাথে একটা গন্ডগোল লাগলো, তখন পুলিশ কি সেখানে ন্যায়পরায়ণতার ভূমিকা রাখবে, নাকি যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, বা যে আগামীতে ক্ষমতা আসবে বলে পুলিশ ভাবছে তার পক্ষে থাকবে? এই জায়গাটা যখন হবে তখন দেখা যাবে যে যারা অপেক্ষাকৃত দুর্বল তারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একটা শঙ্কা বোধ করবে, এবং তারা একটা আশঙ্কা আগে থেকে শুরু করবে যে নির্বাচন আদৌ মানে সুষ্ঠু হবে কিনা। তো এই জায়গাটা যখন আসবে তখন সরকার কিভাবে বিষয়টাকে ফেস করছে, যেটা প্রফেসর ইউনূস বলছিলেন আমাদের সাথে আলোচনা, উনি বলেছেন আমি তো একটা কমফোর্ট ফিল করতে হবে যে প্রশাসন আমার নিয়ন্ত্রণে চলছে, আমার কথা মতো চলছে। তো এই জায়গায় আমি মনে করি যে নির্বাচনের জন্য প্রধান একটা সংকট, আরও 2-3টা সংকট আছে। যেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখানে একটা ব্যাপার আছে। ধরেন আওয়ামী লীগের লোকেরা তো দলীয়ভাবে যদি নির্বাচন না করে, সে হয়তো দেখা যাবে যে স্বতন্ত্র কাউকে প্রার্থী করছে,
স্বতন্ত্র প্রার্থী যদি সেখানে দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতায় চলে আসার সম্ভাবনা আছে, তখন কিন্তু তাকে ফেসিবাদের দোসর বা ফেসিবাদের একটা আইকন হিসেবে তখন তার ব্যাপারে একটা স্থানীয়ভাবে একটা টেন্স তৈরি হবে। এর বাইরে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যেটা আমরা কয়েকদিন আগে দেখলাম পটুয়াখালীতে নুরুল হক নূরের ব্যাপারে বিএনপির যে প্রার্থী উনি বলেছেন যে মঞ্জু ভাই, আপনি নির্বাচনের যে পরিবেশ নিয়ে কথা বলছেন সেটি নিয়ে আমি আপনার কাছে আরেকটু বিস্তারিত শুনবো সেকেন্ড রাউন্ডে। আমি এবারে একটু যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। সেটি হচ্ছে মঞ্জু ভাই যেটি বলছেন নির্বাচন নিয়ে আসলে কোনো শঙ্কার জায়গা উনি দেখেন না। মোশাররফ ভাই বললেন হচ্ছে একটা অস্পষ্টতা ধোঁয়াশে ব্যাপার আছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন। আমি ওনাদের দুটি বিশেষ করে মোশাররফ ভাই এবং মঞ্জু ভাইয়ের কথাগুলো শুনছিলাম। দেখুন, এখানে নির্বাচন, সংস্কার এবং বিচার যে তিনটা ইস্যু নিয়ে অগ্রসর হচ্ছে। আপনি প্রশ্ন করছেন নির্বাচনের সংখ্যার জায়গাটা। আমার মনে হয় যে বিচার তো হতেই হবে, এটা তো আসলে সবাই কমিটেড এবং এটা মোশাররফ ভাই যতটুকু বলেছেন এটা খুব স্বল্প সময়ে এটা একটা টাইমও দিতে হবে। আর সংস্কার আমার জানা মতে আমি যতটুকু পত্রপত্রিকায় জেনেছি মোরলেস অনেক ইস্যু নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত চলে আসছে। আপনি 100% যে ঐক্যমত সব রাজনৈতিক দল একই ইস্যুতে হবে এমনটি নাও হতে পারে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব একটা এজেন্ডা আছে এবং তার নিজস্ব একটা ইডিওলজি আছে। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা আসলে কেন প্রয়োজন। আমি জাস্ট দু একটি কথা এখানে বলি। সংখ্যার জায়গাটাও এখানে একেবারে যে অমূলক তা নয়, কিন্তু নির্বাচনটা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন নাগরিক হিসেবে। সেটা হচ্ছে দেখুন, আপনি গ্রামে গঞ্জে যেখানেই যাবেন না কেন, যেটা মোশাররফ ভাই বলেছে আদৌ নির্বাচন হবে কিনা, এই সংখ্যাটা কিন্তু সাধারণ জনগণের ভিতরে আছে। এখন এই সংখ্যাটা সাধারণ জনগণ কেন ফিল করছেন? কারণ সঙ্গত কারণে আমরা ট্র্যাডিশনাল জায়গায় যদি চিন্তা করি তাহলে বাংলাদেশে অতীতে যেটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে ক্ষমতায় থাকার পরে, এবং তখন বিশেষ করে তিনটা নির্বাচন যেটি হয়েছে আপনি 2008 পর্যন্ত যদি আপনি ধরেন তাহলে মানুষ দেখছে 3 মাসের মধ্যে নির্বাচনটা হয়েছে। বাট এটি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ইন্টারিম গভর্নমেন্ট আসছে, 10 মাস চলে গেছে এবং আগামীতে যেটা আসছে ঘোষণা যেটা বলা হচ্ছে ধরেন ডিসেম্বর টু জুন, এবং সেখানে প্রেস সচিব যে প্রধান উপদেষ্টা উনি বলছেন ডিসেম্বর টু জুন মানে জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে। ঢোকার আগেও তো আগের যে কেন সংখ্যাটা আমি দেখছি সেই জায়গাতে একটু আসি। কারণ উনি বলছেন যে ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, প্রত্যেক মাসই কিন্তু উনি উল্লেখ করেছেন। এখন এটা তো লটারির মতো হতে পারে না যে কোন মাসটা এটা হবে, কিন্তু লাস্টে আমি আসার জায়গা দেখছি সেটি হচ্ছে লন্ডনে যে বৈঠকটা হয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে, সেটি আমি মনে করি যে একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। যেহেতু আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি খুব ইনক্লুসিভ একটা বৈঠক হয়েছে এবং সেখানে একটা জনগণের একটা আস্থা মেসেজটা গেছে এরকম যে ফেব্রুয়ারি বা রমজানের আগে ইলেকশন হতে পারে, যেটা আপনি বলেছেন যে আসলে এই জিনিসগুলো হয় তাহলে সেটা হতে পারে এবং মোটামুটি অ্যাড্রেস করেছে উভয় যৌথ স্টেটমেন্ট আসছে। সংখ্যার জায়গাটা যেটা সেটা হচ্ছে যে এটি ঠিক যে মঞ্জু ভাই উল্লেখ করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরবর্তী নির্বাচন পূর্বে, সেটা নিয়ে আমরা বিস্তারিত সেকেন্ড রাউন্ডে শুনবো আপনাদের। আচ্ছা, না তাহলে আমি এটা দিয়ে শেষ করে দেখেন। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে রমজানের আগে যে প্রস্তাবনাটা আসছে বড় দুটো দলের, সেটা নিয়ে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল বলেছেন যে এটি একটা দলের সাথে হয়েছে, এই নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যখন প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে অন্যান্য অপর রাজনৈতিক দল যখন বসেছে ধরেন একটা বা দুটো নিয়ে, সেটা নিয়ে কিন্তু অন্যান্য যারা দল ছোট ছোট যেগুলো রাজনৈতিক দল তারা কিন্তু কোনো কোশ্চেন তোলে না যে এই দুইজনের সাথে বসলেন আমাদের সাথে বসলেন না। কোনো এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি তোলার মূল উদ্দেশ্য হচ্ছে একটা সংখ্যা মানুষের মধ্যে তৈরি হচ্ছে কিছু ন্যারেটিভ, কিছু মানুষ আমি মনে করি যে পতিত সরকারের যারা ছিল, পতিত সরকার যারা ছিলেন যারা, তাদের একটা গ্রুপ কিন্তু এখানে নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের এটা আমি মনে করি। এবং পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র জাতীয় ইস্যুগুলো বা জাতীয় খেলোয়াড়গুলোই যে এখানে রাজনীতিতে কাজ করতে, আন্তর্জাতিক এক ধরনের কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এক্সিস্ট করছে। আমি একটু আসতে চাই অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফাজলে বারী মাসুদ, আপনি কি মনে করেন আসলে নির্বাচনের সংখ্যার জায়গা আদৌ আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং সকলকে যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। তো ইতিপূর্বে যে আলোচনাগুলি শুনলাম
আমাদের সম্মানিত সহ আলোচকরা করলেন। আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন নিয়ে শঙ্কা আশঙ্কার সাথে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি একটু ব্যাখ্যা করি। নির্বাচনের যে শঙ্কা আশঙ্কার যে কথাগুলি আসছে লন্ডন বৈঠকের সাথে সম্পৃক্ত করছে আমার ধারণা এটা শুধুমাত্র বিএনপির এবং তার সাথে যারা মত পোষণ করেন তাদের। আমরা যখন বা এদেশে জুলাই বিপ্লবের পরে এদেশের ছাত্র জনতা সকলে মিলেই আমরা যখন ডক্টর ইউনূসকে দায়িত্ব দিলাম, সব দলই তো একমত হয়েছে। আমার কথা হলো যে দায়িত্বটা দেওয়ার পর থেকেই তো আমরা তার প্রতি আস্থা রেখেছি এবং আমরা তাকে দিয়েছি, সেও বলেছে নির্বাচন করে সে চলে যাবে, তার কাজের পরিসর আছে, জায়গা আছে, সে এখানে থাকতে চায় না বা এটা সে শুরুতে স্পষ্ট করেছে। তো আমরা যখন তার প্রতি আস্থা সহকারে দায়িত্বটা দিলাম, আমরা মনে করি তখন থেকে এদেশের মানুষ তার প্রতি আস্থা রেখেছে। সে তিনটা যে দায়িত্ব নিয়ে এসেছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, আমরা মনে করি এদেশের মানুষ সে আস্থা রেখে সেভাবেই আমরা আছি। তো এটার সাথে নতুন করে শঙ্কা আশঙ্কা, এটা কিন্তু এদেশের মানুষের আপামর জনসাধারণের সব দলের সবার কিন্তু না। না, ওনারা আপনাদের দুজন সহ আলোচক বলেছেন মাঠ পর্যায়ে মানুষের মধ্যে, না মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে থাকেন, আমি তো মাঠ পর্যায়ের কর্মী, মাঠ পর্যায়ের দায়িত্বশীল, আমরা মাঠ পর্যায়ের সংগঠন। সেখানে কেমন? না, সেখানে আমরা এটা মনে করি না। এটা আমরা দেখেছি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বও আছে। তারা শুরু থেকেই আমরা দেখছি যে তারা প্রতিনিয়ত এই আশঙ্কাটা করে যাচ্ছে এবং আমরা দেখলাম যে এই সরকার আসার পরেই বিএনপির মানে এক দফা এক দাবি, নির্বাচন কখন দিবি, এরকম একটা প্রসঙ্গ তাদের মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সংস্কারের জন্য তারা সহযোগিতা করছে, গিয়েছে, বলছে, কিন্তু মানে বিষয়টা যেন এরকম যে যত তাড়াতাড়ি পারে নির্বাচনটা দিয়ে আপনারা গেলে পরেই আমরা একটা ভালো জায়গায় যাই। তো সেজন্য তো ওই জায়গাটাতে কিন্তু এদেশের সব মানুষ একমত তা কিন্তু নয়। আরেকটা ছোট্ট প্রসঙ্গ বলে রাখি, সেটা হলো যে আমাদের দেশে এই যে মিডিয়াগুলোতে, মিডিয়া হাউসগুলোতে যে লন্ডন বৈঠক নিয়ে যে এত আলোচনা পর্যালোচনা, আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি প্রয়োজনীয়। কারণ বিএনপির জন্য এটা প্রয়োজনীয়। কোনো কোনো মিডিয়াতে লিখেছে যে এটা বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। আমরা মনে করি এটা বিএনপির জন্য টার্নিং পয়েন্ট, সকল রাজনৈতিক দল এবং জনগণের জন্য টার্নিং পয়েন্ট না। কেন বলি আমি ছোট্ট করে বলে যাই। সেটা হলো যে এই বিএনপিকে আমরা দেখলাম যে তাদের কিন্তু দায়িত্ব ছিল যখন এই সরকারটা এসছে, তারা দেশের বৃহত্তর একটা দল, তাদের কিন্তু দায়িত্ব ছিল এবং সেই দায়িত্বের জায়গাটা আমি আপনার কাছ থেকে সেকেন্ড রাউন্ডে শুনবো। আমার এই রাউন্ডে আমি শেষ, আমাদের সাথে যুক্ত আছেন হাসান তারিক চৌধুরী। আপনি কি মনে করেন, আসলে আপনি চারজনের আলোচনা শুনলেন, আপনার মধ্যে কি কোনো শঙ্কা আছে? ধন্যবাদ ডক্টর সাইফুল হক এবং আমার সহ আলোচক বৃন্দ, সবাইকে শুভেচ্ছা। শঙ্কার জায়গাটা আসলে ম্যাটার অফ ফ্যাক্ট। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি, মানুষের কাছে নির্বাচন একটা রহস্য উপন্যাস এখনো পর্যন্ত। এবং এই যে রহস্য উপন্যাসটি তৈরি হয়ে গেল, এটা কেন হলো? এটি বিভিন্ন সময় আলোচনায় এসেছে যে প্রত্যেকটি কন্ডিশনাল, অর্থাৎ নির্বাচন, সংস্কার, বিচার সবই কিন্তু কন্ডিশনাল হয়ে যাচ্ছে এবং কন্ডিশনটা আনলিমিটেড হয়ে যাচ্ছে। যখন কোনো কন্ডিশন আনলিমিটেড হয়ে যায় তখনই কিন্তু শঙ্কার জায়গাটা তৈরি হয়। ফলে লন্ডন বৈঠক কিন্তু প্রাসঙ্গিক কারণেই এখানে এসে যায়। এবং যখন বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের বিস্তারিত মানুষ এখনো জানে না, এমনকি তাদের দলের নেতারা, বিএনপির নেতারাও যখন বলছে বিস্তারিত জেনে আমরা বলবো, আমরা কোনো দায় মুক্তি দেই নাই, তার মানে দায় মুক্তির ব্যাপার আছে, তার মানে অনেক ইন্টারনাল ডিল করার ব্যাপার আছে। ফলে এটি পলিটিক্সের একটা মেজর জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। এই কারণে যে আন্দোলনের গণ অভ্যুত্থানের যত অংশীজন ছিল, সমস্ত অংশীজনের মধ্যে সবচেয়ে বৃহৎ অংশীজন হলো বিএনপি। সুতরাং তাকে মাইনাস করে কোনো টার্নিং পয়েন্ট হতে পারে না। তো সে কারণে এই আলোচনাটা কেন যৌথ ঘোষণা হিসেবে আসলো, তারও একটা রাজনৈতিক এবং আইনগত গুরুত্ব আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার, এটা তো কোনো একক ব্যক্তি সরকার না, এটা ব্যক্তি ডক্টর ইউনূসের সরকার না, ইট ওয়াজ এ কালেকটিভ গভর্নমেন্ট। এই কালেকটিভ গভর্নমেন্টের তো একটা কনস্টিটিউশনাল ফর্ম আছে এবং এটা আউটকাম অফ এ কনস্টিটিউশনাল ক্রাইসিস। অভ্যুত্থানের ফলে আমাদের কনস্টিটিউশনে কোনো নির্দেশনা ছিল না, ফলে একটা ইউনিক সিস্টেম আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। ফলে এই ইউনিক সিস্টেম আমাদেরকে প্রতিনিয়ত যে সাংবিধানিক সংকটের মধ্যে ফেলছে, সেই সংকট উত্তরণের জন্যই অন্তর্বর্তী সরকারের গঠনের মূল অভিপ্রায় ছিল একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। অভ্যুত্থান তো আগেও হয়েছে,
সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান হয়নি, সেই অভ্যুত্থানের পরে কিন্তু একটা সাংবিধানিক ফর্মে কিন্তু আপনার অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তখন গঠিত হয়েছে। রহস্যটা হলো যে নির্বাচনের তো অনেক পর্ব আছে, নির্বাচনের আগের পর্ব, নির্বাচনের সময়কার পর্ব এবং নির্বাচনের পরের পর্ব। এই টোটাল পর্বগুলোকে রেডি করার জন্য যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেম কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নাই। যদি ডক্টর ইউনূস যে টাইম ফ্রেম শুরুতে বলেছিলেন যে এপ্রিল, তার আগে জুন, তারপরে আবার এখন রমজানের আগে, এই টোটাল টাইম ফ্রেমকে যদি আমরা প্র্যাকটিক্যালি হিসাব করি, আমাদের হাতে কিন্তু প্রস্তুতির খুব বেশি সময় নাই। আপনি কোনটা টাইম ফ্রেম বলতে রোড ম্যাপ বলছেন? ইলেকশন করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য যে সময়সীমাগুলো আমাদের লাগে, যে কাজগুলো করতে হয়, তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটা প্র্যাকটিক্যালি শুরু হয় নাই। এখনো বিতর্কের মধ্যেই বিষয়টা রয়ে গেছে, এখনো বিষয়টা যদি, তবে, কিন্তু বা যদি প্রস্তুতি সম্পন্ন হয় ইত্যাদির মধ্যে রয়ে গেছে। যদি এই পর্যায়ে থাকে তাহলে এটা কিন্তু আমাদের কল্পনায়, এটা বাস্তবে নাই। এবং একই সঙ্গে আমি যদি সংস্কারের কমিশনগুলোর সাথে আমার সুযোগ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে যাওয়ার, সেখানেও আমি দেখেছি তাদের যে স্প্রেডশিট এবং সেখানে তারা যেভাবে সংস্কারকে ইমপ্লিমেন্ট করার যে অপশনগুলো দিয়েছে, সেটাও কিন্তু একটা কনস্টিটিউশনাল কোশ্চেনের জায়গায় সেখানে রয়ে গেছে। আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন, তার জন্য কিন্তু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার হবে। তো এই যে নেসেসিটি, এই নেসেসিটিকে যদি আপনি পূরণ না করতে পারেন, তাহলে আপনি নির্বাচনটাই বা করবেন কিভাবে? ফলে সে কারণে এই রহস্য উপন্যাসের মূল জায়গাটাই হলো, মূল প্রশ্নটাই হলো আদৌ নির্বাচন হবে কিনা। প্রশ্নটি এখনো যদি ওই জায়গায় রয়ে যায়, তাহলে শঙ্কা থাকাটাই খুব স্বাভাবিক। মানুষ 16 বছর ভোটের অধিকার বঞ্চিত ছিল। এই ভোটের অধিকার মানুষ ফেরত পেলে পরেই সে তার ডেমোক্রেটিক পাওয়ারকে এক্সারসাইজ করতে পারত, এবং যখন সে গণতান্ত্রিক ক্ষমতা ব্যবহার করতে শিখবে, করতে পারবে ভয়মুক্ত পরিবেশে, তখনই কিন্তু আপনার সংস্কার এবং বিচারের কাজটা আগানো সহজতর হবে। এবং তখনকার যে সরকার, সে একটা আইনগত, সাংবিধানিক এবং রাজনৈতিক বৈধতা পাবে। এখন তো অনেক ব্যাপারে বৈধতার প্রশ্ন উঠছে। বিএনপির যে লন্ডন বৈঠক, আমার বিবেচনায় তাদের শুভেচ্ছা বিনিময় পর্যন্ত এই বৈঠকটা সফল, কিন্তু শেষ পর্যায়ে এসে এই বৈঠক বিএনপির জন্য একটা পলিটিক্যাল ডিজাস্টার এই কারণে যে এই বৈঠকে তাদের কোনো গেইন নাই। তারা যতই তারা প্রচার করুক যে তারা গেইন করেছে, এখানে কিন্তু তারা গেইন করতে পারে নাই। তাহলে কার গেইন আছে এই বৈঠকে? এইখানে গেইন করেছে অন্তর্বর্তী সরকার, এবং তারা যে ব্রিদিং স্পেস পাওয়া, অর্থাৎ তারা যে পরিমাণ নিঃশ্বাস নেওয়ার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা তারা এই বৈঠকের মধ্যে পেয়েছে। কিন্তু যে ডিমান্ডগুলো পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে ছিল, আপনি নিঃশ্বাস নিতে পারছিল না এরকম সিচুয়েশনে কি? হ্যাঁ, যখন আপনার অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি সামনে ঝুলছে, যখন আপনার বন্দর করিডোর নিয়ে কথা হচ্ছে, জিও পলিটিক্যাল ইস্যুগুলো আসছে, সমস্ত কিছুকে স্থগিত রেখে শুধুমাত্র ডেট, তার মানে কি? আমি তো বাংলাদেশ পন্থী আর থাকতে পারছি না আমি সেখানে। আমি আবারও আসবো, আমি আবারও যেতে চাই এবিএম মোশাররফ হোসেন। অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী বলছেন এই লন্ডন বৈঠকটা বিএনপির জন্য ডিজাস্টার। না, আপনি আসলে বাংলাদেশের, এখন আপনি যদি হাসান তারিককে জিজ্ঞেস করেন বাংলাদেশ সবচেয়ে বর্তমানে বড় রাজনৈতিক দল কোনটি, নিশ্চয়ই বলবে বিএনপি। আগামীতে বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের এই সরকারের সহযোগিতা করার জন্য সবচেয়ে বড় শক্তিকে উনি নিশ্চয়ই বলবে বিএনপি। সুতরাং বিএনপির একটা নৈতিক দায়িত্ব দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এবং আপনি দেখবেন যে এই নানা বিতর্ক নিয়ে বাংলাদেশে কিন্তু একটা চরম উৎকণ্ঠা, অস্বস্তি এটা দেখা দিয়েছিল। কি হবে ভবিষ্যতে আমরা জানি না, কিন্তু এইটা তো আপনি এখন স্বীকার করবেন যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এইটা তো গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে একটি আপনাদের মধ্যে এসছে বিএনপির। আমরা তো জনগণের বাইরে না, বিএনপি তো জনগণকে বাইরে নিয়ে বিএনপি চিন্তা করে না। সুতরাং জনগণ যদি স্বস্তিতে থাকে, আমি মনে করি সেটা বিএনপির সবচেয়ে বড় প্রাপ্তি। এখন হলো যে রাজনীতিতে তো আর এক বৈঠকও বা এক কথায় বা এক আলোচনায় সবকিছু সংকট সমাধান হয় না। আমার মনে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, একটা ডেডলক ছিল, সেইটা এখন ওপেন হয়ে গেছে। এখন আমরা কি প্রক্রিয়ায় এই অবস্থা থেকে উত্তরণ করে আগামী দিন গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে পারবো, সেটা হলো মোট ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। বাকি রাজনৈতিক দলগুলিতে আছে, দলগুলিতে আপনি দেখেন নিঃস্বার্থভাবে এখানে যেই কয়জন রাজনৈতিক দল আছে আপনি দেখেন, কোন দল ডক্টর ইউনূসকে সহযোগিতা করেন এই কথা কিন্তু কেউ বলেনি, বলে যাচ্ছে। কিন্তু আপনাকে আমি সহযোগিতা করব, আপনার মধ্যেও তো সেই ধরনের একটা নিরপেক্ষতা, সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণের একটা ক্ষিপ্রতা আপনার মধ্যে থাকে। মাওলানা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ যেটি বললেন যে বিএনপি এই নির্বাচন দেওয়ার এক দফা এক দাবি, এই দাবি এই আপনাদের বিরুদ্ধে এই রকম অনেকগুলো অভিযোগ আপনাদেরকে শুনতে হয়। এইটা আমি একটু ওনার বক্তব্যকে আমি একটু বলতে চাই।
আজকে যে কথাটি কিন্তু হাসান তারিক মাহমুদ বলেছে যে আপনি যে সংস্কার করেন, সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে? নির্বাচিত গভর্নমেন্ট বা পার্লামেন্ট। সুতরাং আপনাকে এই রাজনৈতিক দলগুলিকে আস্থায় আপনাকে রাখতেই হবে। এটা ইউনিট সরকারকে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার, কারণ আপনি যেই সংস্কার করেন, পরবর্তী গভর্নমেন্ট সংসদে এটাকে অ্যামেন্ডমেন্ট করলো না, আইনে পরিণত করলো না, আপনি কি করবেন? সুতরাং এদের কাছে কমিটমেন্ট রাখতে হবে এবং এদের সাথে এসে আস্থাটা অর্জন করতে হবে। এখন আমাদের মধ্যে নির্বাচনের উৎকণ্ঠাটা কেন? আমরা কেন চাই দেশটা একটা গণতান্ত্রিক সরকারের দিকে ধাবিত হোক? কারণ আপনি এখন দেখেন যেই অর্থনীতি, যেই সরকার পরবর্তীতে গভর্নমেন্ট আসবে তাকে তো দেশটা চালাতে হবে। আপনি যদি আমার অর্থনীতিটা ধ্বংসের শেষ পর্যন্ত চলে যায়, একটা গভর্নমেন্ট এসে কি সেইটাকে রিপেয়ার করে এগিয়ে নিয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং আমার তো উৎকণ্ঠা থাকতেই পারে। আমি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে মানুষ আমাকে ম্যান্ডেট দিতে পারে, একটা সম্ভাবিলিটি আছে, সম্ভাবনা আছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আগামী দিনে আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন আর আমি কোনো কথা বলবো না, এটা তো হতে পারে না। আজকে আপনার আইন শৃঙ্খলা অবনতির সাথে কিন্তু অনেকগুলি জড়িত। আমার বিনিয়োগ জড়িত, আমার মানুষের সমাজের স্থিতিশীলতা জড়িত, মানুষের মধ্যে একটা স্বস্তির ব্যাপার জড়িত। আমি যদি এই জায়গাটাকে উত্তরণ না করতে পারি, আপনার কোনো সংস্কার কোনো কিছু দিয়ে তো কিছু হবে। সুতরাং আমার মাথার মধ্যে তো একটা পরিকল্পনা থাকবে যে যার সর্বপরিসমাপ্তি ঘটতে পারে একটার মাধ্যমে, যে জনগণকে আপনি ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, সেটার একমাত্র পদ্ধতি নির্বাচন। মঞ্জু ভাই, অনেক আলোচনা চলছে, কেউ বলছে এটা রহস্য উপন্যাস, কেউ বলছে একটা শঙ্কার জায়গা আছে। আপনি যদিও শুরু থেকে বলছেন শঙ্কা আপনি দেখেন না, আপনি যে জায়গাটাই তুলেছেন যে নির্বাচনের এই যদি কিন্তু সাথে পরিবেশের একটা আলাপ আছে, এটা যদি বলেন। এখানে যেহেতু লন্ডন সংলাপের আলোচনাটা এসেছে, এটা একটু আমি টাচ করি জায়গাটাকে। লন্ডন সংলাপের দুইটা পার্ট, একটা হচ্ছে উনাদের একাকিত্বে যে আলোচনাটা হয়েছে, সেখানে আসলে কি আলোচনা, যেটা প্রায় ধরেন ঘন্টাব্যাপী, সেটা কিন্তু আমাদের কাছে এখনো প্রকাশ হয়নি। সেটা প্রকাশ পাবে আগামী 3 দিনে, একটা অংশ প্রকাশ পাবে। সেটা হচ্ছে যখন আমরা দেখব যে ঐকমত্য কমিশনে বিএনপির রোলটা কি হচ্ছে, কারণ সেখানে কিছু আনসেটেল কিছু ইস্যু আছে। সেখানে যদি আমরা দেখি যে বিএনপি তার আগের অবস্থান থেকে পরিবর্তন হচ্ছে, তখন বুঝবো এটা ওই লন্ডনের ওই গোপন আলোচনার 1 ঘন্টার ইফেক্ট আছে একটা জিনিস। আরেকটা আজকে একটা মজার তথ্য পেলাম, একটা পত্রিকায় আমি দেখলাম, তারা বললেন যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছে এটা নাকি 2 দিন আগে প্রস্তুত করা হয়েছে, যৌথ বিবৃতিটা। এবং আমরা কিন্তু দেখলাম যে যখন আমরা লাইভে দেখছি ওনাদের আলোচনা চলছে, তার পরক্ষণে কিন্তু আমরা এই যৌথ বিবৃতিটা পেয়ে গেলাম আমাদের নানা সোর্সের মধ্যে দিয়ে। বোঝা গেল যে এই যৌথ ড্রাফটটা হয়তো আগেই একটা আলোচনা করে ঠিক করা হয়েছে। তার মানে কি, দুটো বিষয়। একটা হচ্ছে উভয় পক্ষ একমত হয়েছেন যে সারা দেশের মানুষ সবাই এই লন্ডন আলোচনার দিকে তাকিয়ে আছে। সুতরাং এখানে একটা কনক্রিট জায়গা দিতে হবে যাতে কোনো বিভেদ তৈরি না হয়, যাতে মানুষ বিএনপি এসে বললো একটা হয়েছে, সরকার এসে বললো আরেকটা আলোচনা হয়েছে, যাতে এই ধরনের কোনো বিতর্ক তৈরি না হয়। সুতরাং একটা কমন ডিক্লারেশন তারা দিতে হবে। এখন সে কমন ডিক্লারেশনটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, ওনারাও প্রশ্ন তুলেছেন যে সরকারের সাথে একটা রাজনৈতিক দল একসাথে কমন ডিক্লারেশনে সাইন করতে পারেন কিনা। এটা অতীতে কখনো হয় নাই, এবারে হয়েছে। অতীতে অনেক কিছু হয় নাই যেটা এখন হচ্ছে। ধরেন অতীতে কি সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলকে কখনো মিটিংয়ে ডেকেছেন? আমরা তো দেখেছি 5ই আগস্টের সেনাপ্রধান ডাকার পরে রাজনৈতিক দলের নেতারা সবাই ক্যান্টনমেন্টে গিয়েছেন, এটা তো অতীতে হয় নাই। আমরা সেদিন দেখলাম জামাতের আমির গিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে মিটিং করেছেন, পত্রপত্রিকায় নিউজ এসেছে। এটা কি অতীতে কখনো হয়েছে কোন রাজনৈতিক দলের নেতার সাথে সেনাপ্রধানের? এই ধরনের লন্ডন বৈঠকও তো অতীতে হয় না। আমার কথা হচ্ছে লন্ডন বৈঠকটা তো এটা একটা কাকতালীয়, এটা কোনো পরিকল্পনার অংশ না। উনি লন্ডন যাওয়ার পরিকল্পনা হয়েছে, ওনার একটা সেরেমনিয়াল ইনভাইটেশন ছিল, সেখান থেকে একটা আলাপ আলোচনা। উনি যেহেতু যাচ্ছেন, তারেক সাহেব ওনার সাথে দেখা করবেন, কথা বলবেন কিনা, এক ধরনের কথা বলতে বলতে এটা একটা সেটেলমেন্টে এসেছে। এখন এই ব্যক্তিগত আলোচনা যখন দুটো, আমি আর মোশাররফ ভাই যখন আলোচনা করি, আমরা তো দুজন সমসাময়িক সময়ের মানুষ, তা আমরা সাধারণত কিছুক্ষণ পারিবারিক আলোচনার পরেই তো আমরা রাজনৈতিক আলোচনাই করি। তো সুতরাং আমরা যখন দুজন রাজনৈতিক লোক একসাথে হবো, রাজনৈতিক আলোচনা হবেই। এখন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের মিটিং হবে, রাষ্ট্র নিয়ে আলোচনা হবে না, তখন তো আমরা বলবো যে হোয়াট হ্যাপেন্ড, আপনারা রাষ্ট্র নিয়ে আলোচনা করছেন না, লন্ডনে বসে, তখন তো এটা প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আমি যেটা বলছি, আপনি যেটা বলেছেন যে নির্বাচনের জায়গাটায় এখন একটা, আমি কিন্তু এখন সংস্কার নিয়ে আর সংকট দেখি না। কারণ আমি দেখছি যে বিএনপি সংস্কারের ব্যাপারে কিছুটা নমনীয় ভাবটা তারা দেখাচ্ছেন, এবং আমি তো আপনাকে বললাম আগামী 3 দিনে এটা আরো বোঝা যাবে। তাহলে বাকি থাকছে শুধু আগামী নির্বাচনের পরিবেশটা কি হবে। নির্বাচন পরিবেশ, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম তখন, সংকটটা কয়েকটা হবে।
একটা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীগুলো যখন স্বতন্ত্র বা বিভিন্ন রূপে আসবে, তখন কিন্তু এখানে ওই লোকালি একটা টেন্স তৈরি হবে যে এই লোক আওয়ামী লীগের লোক, এই লোক এভাবে আমাদেরকে নির্যাতন করেছে, এই লোকের হাতে এভাবে আমরা নির্যাতিত হয়েছি, তিনি নির্বাচন করতে পারবেন কিনা। এইরকম আপনি সম্ভাবনা দেখেন যে আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় বা আছেন লোকালি, তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে আসার হতে পারে, আমি এটা ধারণা করছি, হতে পারে কিছু কিছু আসনে। একটা 2 নাম্বার হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা এখানে কি করবেন। আওয়ামী লীগের আমার ধারণা তারা যদি পরিকল্পনা করেন, তারা ভোটাররা 2 দলে ভাগ হয়ে যেতে পারেন। এখন দেখা যাবে বিএনপি অভিযোগ দিবে, যেমন যেটা নুরুল ব্যাপারে দিয়েছে, বিএনপির প্রার্থী অভিযোগ দিয়েছে যে নূরের মিছিলে বেশিরভাগ লোক হচ্ছে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের পছন্দের লোক। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আসবে। আপনি দেখেছেন যে এনসিপিতে যোগ দিয়েছে আওয়ামী লীগের লোক, বিএনপির মির্জা আমাদের আমির খসরু সাহেবের একটা বক্তব্য আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, যে উনি বলেছেন নির্দোষ আওয়ামী লীগেরা বিএনপিতে জয়েন করতে পারবে। এই বিতর্কগুলো ইলেকশনে খুব সিরিয়াসলি উঠবে এবং এই বিতর্ক পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা যখন মারামারি পর্যায়ে গড়াবে, এটা যখন মানে সংঘাতের পর্যায়ে জড়াবে, তখন প্রশাসন কি ভূমিকা রাখে সেটাই হচ্ছে প্রশ্ন। প্রশাসন যদি সেখানে কন্ট্রোল করতে পারে, কিংবা এখানে যদি একটা প্রশাসন কি ভূমিকা রাখবে সেগুলো তো নিশ্চয়ই আগে সেটেল হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আমি আপনাকে বললাম যে মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন দেখা দিচ্ছে। আমরা তো এই কয়েকদিনের ঘটনা আমরা দেখলাম, মানে আপনার ওই যে একটা বিতর্ক ইতিমধ্যে উঠেছে না, যে এনসিপি যখন মিটিং করলো তখন ঠান্ডা পানি মারা হলো, আর যখন জগন্নাথের ছেলেরা আসলো তখন তাদেরকে লাঠিপেটা করা হলো। তাহলে এখানে তো পুলিশ 2 ধরনের আচরণ করছে, প্রশাসন 2 ধরনের বিহেভিয়ার করছে। ইলেকশনে যখন 2 ধরনের বিবেচনা করবে, 2 ধরনের আচরণ করবে, তখন দেখা যাবে যে আপনার এই অসুবিধাটা তৈরি হবে। তো এই জায়গাটা আমি যেটা বলছি, যে ইলেকশন ঘনিয়ে আসলে যদি প্রশাসনের এই ভূমিকাটা যদি অস্পষ্ট থাকে, তখন এটা কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই একটা প্রশ্ন তৈরি হবে। আমি কিছুটা মতিন ভাইয়ের কথার সাথে আর হাসান তারিক ভাইয়ের কথার সাথে দ্বিমত করছি এই জায়গায়, যে মানুষের মধ্যে নির্বাচন হবে না এই সংখ্যার চাইতো কেমন নির্বাচন হবে সেটা, কেমন নির্বাচন হবে এবং এই কেওয়াসের মধ্যে নির্বাচন বন্ধ হয়ে যায় কিনা, আদৌ নির্বাচন, এই সংখ্যাটা হতে পারে। ধন্যবাদ অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফাজলে বারী মাসুদ। আপনি যদি একটু বলেন, আপনি যেটা বলেছেন আপনার সহ-আলোচকদের কেউ সেটিতে মানে তার নাকচ করেছে যে শুধু বিএনপিরই আসলে দাবি। অনেকেই বলছেন যে আসলে জনগণই চাইছে, সেটা আপনি যদিও প্রথম রাউন্ডে বলেছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার কোনো শঙ্কা বা সংস্কার নিয়ে আপনার কোনো জায়গায় মনে হয় কিনা যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সংস্কারের লক্ষ্যমাত্রা যেতে পারবে? আমি সেই কথাটাই বলতেছিলাম যে আমরা যেহেতু এই সরকারকে সবাই সমর্থন করে বসিয়েছি, তো সেক্ষেত্রে বিএনপি একটা বড় দল হিসাবে তার একটা দায়িত্ব ছিল, বা আমরাও মনে করি সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব, যে সকলে মিলে আমরা সরকারের, যেহেতু বলতে গেলে এখন বিরোধী দল বলে কেউ নাই, সবাই এখন সরকারি দল, সবাই সরকারকে যেহেতু সমর্থন করেছে, তো সকলে মিলেই কিন্তু আমরা আলোচনা পর্যালোচনা করে, আমরা বাহিরে কথা না বলে ঘরে বসে কথা বলে, আমরা কিন্তু এই সংস্কার বলেন, বিচার বলেন, এগুলি দ্রুত কিভাবে করা যায় সেটা করার জন্য কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করতাম, আমার ধারণা এখন যতটুকু সময় লাগছে এটাকে আরো বেশি কমিয়ে নিয়ে আসা যেত। কিন্তু আমরা দেখলাম কি এই সময়টাতে বাহিরে এত আন্দোলন, এত সংগ্রাম, তারপরে নির্বাচনের ব্যাপারে আপনি দেখেছেন বিএনপির বড় এক নেতা, আমি নাম নিচ্ছি না, তিনি একথাও বলেছেন যে আমি প্রতিদিনই স্মরণ করিয়ে দিব আপনার অনির্বাচিত সরকার। তার মানে কি এটা একটা মেন্টাল থ্রেট কিন্তু দিয়ে রাখছে যে আপনি সুস্থভাবে কাজ করতে পারবেন না। তো এইভাবে থ্রেটের উপরে রাখলে তো আসলে সরকার এই স্বল্প সময়ে যতটুকু কিছু করতে পারতো, আমার মনে হয় এই জায়গাটাতে আরো আমরা দূরে সরে যাচ্ছে। তারপরে আমার ভাই আরো যে কথাগুলি বললেন, যেমন ধরেন আমাদের সূচকে, বিভিন্ন সূচকে আমরা পিছিয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি সকল রাজনৈতিক দল যদি আন্তরিকভাবে, এই সরকার আমাদের বাহিরের কেউ না, যদি আমরা সেভাবে চেষ্টা করতাম, সহযোগিতা করতাম, আমার মনে হয় দেশের এই অর্থনৈতিক সূচকগুলোতেও আমরা ভালো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা অগ্রসর করতে পারতাম, এটা আমার ধারণা। এবং আরেকটা যে কথা বললেন যে ধরেন নির্বাচন হলেই যে সব সূচক আবার ডেভেলপ করবে, এটা আমরা কিভাবে বলি? অতীতে তো যারা এই 16-17 বছর ছিল আমাদেরকে তো ডাউন করে দিয়ে গেছে। অতীতেও কোনো কোনো সময় অর্থনৈতিক অবস্থা আরো খারাপ ছিল, এবং এই খারাপ অবস্থা থেকে এখন যে ডেভেলপের দিকে যাচ্ছে সেটার ক্ষেত্রেও তো সরকারের অবদান আছে বা কাজ আছে, করছে।
তো সেক্ষেত্রে আমি সংক্ষেপে শেষ কথা, আপনার কাছে আমি একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনারা যে উইন্ডোটা ঘোষণা করেছে এখন জুন থেকে এপ্রিল থেকে ফেব্রুয়ারি, এর মধ্যে আপনারা আসলে কোন সময়টাই হলে মনে করেন যে একটা ভালো কিছু পাবো আমরা, সেটা কোন সময়? আমরা শুরু থেকে আমাদের আমিরও বলে আসছেন যে আমরা নির্বাচনে কোনো টাইম ফ্রেম আমরা দিতে চাই না, আমরা চাই জুনের পরে হলেও সমস্যা নেই। না, আমরা বলেছি যৌক্তিক সময়। সেই যৌক্তিকটা কথা, এই যৌক্তিক নিয়েই তো আমরা 10 মাস খোঁজার চেষ্টা করলাম। যৌক্তিকটা আমরা কিন্তু এই কথাটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে অনেকে বলছেন যে শুধু নির্বাচন হলে সব সমাধান হয়ে যাবে, আসলে কি তাই? আমাদের দেশে অতীত বহু নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো হওয়ার পরে তো আমরা তাহলে এই জুলাই আন্দোলন লাগতো না। তাহলে আপনাদের দলের চাওয়াটা কি? আমাদের দলের চাওয়া হলো সংস্কার এবং বিচার হইতে হবে, সাথে সাথে নির্বাচনটা তারপরে আমরা চাই। এটা হলো আমাদের সংস্কার বিচার হইতে হবে, তারপরে গিয়ে আপনারা নির্বাচন চান। হ্যাঁ, তারপরে বিচারকের সব করতে হবে তা না, একটা যৌক্তিক কিছু দৃশ্যমান কিছু হতে হবে, এটা হলো বাস্তবতা। না আমি যেরকম কিন্তু বিচারের আবার স্পিরিট, এখানে আমি তারিক ভাইয়ের কাছে বিচারের স্পিরিটে কি টাইম ফ্রেম দেওয়া যায়? না, দেওয়া যায় না। আমি একটা কথা বলি, ওই যে একটা কথা বলেছেন যে বিচার এটা লং টাইম হতে পারে ইত্যাদি ইত্যাদি। এদেশের মানুষের কিন্তু একটা শঙ্কা আছে, এটা হলো কারো কারো যেরকম শঙ্কা বিএনপির যে নির্বাচন বা কেউ কেউ বললে নির্বাচন আদৌ হবে কিনা, এটাও যেরকম একটা শঙ্কা আছে, আবার জনগণের মধ্যে কিন্তু এ শঙ্কাও আছে যে নির্বাচন হয়ে গেলে সংস্কার এবং বিচার আদৌ হবে কিনা। আমি এইটা নিয়ে আমি একটু প্রফেসর এ কে মতিনুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনার সমালোচক বললেন যে নির্বাচন যদি হয়ে যায় একটা বড় অংশের মধ্যে বা কারো কারো মধ্যে উনি মনে করছেন শঙ্কা আছে আদৌ সংস্কার আর বিচার হবে কিনা, এরকম শঙ্কা কি আদৌ আপনি দেখেন? ধন্যবাদ সাইফুল্লাহ আপনাকে। মানে শঙ্কা নিয়ে কথা বলছি আজকে। দেখুন, না ধন্যবাদ আপনাকে। আমি হাফেজ বারী সাহেবের কথার উত্তরেই দিয়েই শুরু করি, প্রশ্নের উত্তরে। দেখুন, ওনার যে বক্তব্য কনসার্ন, এই বক্তব্যটি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় উনি এক ধরনের বক্তব্য দিবেন, মঞ্জু ভাই এক ধরনের বক্তব্য দিবেন, মোশাররফ ভাই এক ধরনের, আমি এক ধরনের, এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু ফাইনালি আপনি যদি পৃথিবীতে দেখেন গণযোগাযোগের ছাত্র হিসেবে যে গণতন্ত্র বিখ্যাত যারা ফিলসফার তারা কিন্তু গণতন্ত্রকে কখনোই সমর্থন করেন নাই। আপনি এক্সাম্পল দিতে পারি, আপনি প্লেটোর কথা বলেন, আপনি অ্যারিস্টটলের কথা বলেন, আপনি জন স্টুয়ার্ট মিলের কথা বলেন, কিন্তু গণতন্ত্র ছাড়া এই মুহূর্তে পৃথিবীতে বেস্ট কোনো সরকার পদ্ধতি নাই, বিশেষ করে আমাদের দেশের মতো। সেখানে কি বলছে যে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যেটি, এখন আপনাকে দেখতে হবে যে তার মানে আমি কিন্তু ছোট ছোট রাজনৈতিক দল বা আমি একজন নাগরিক, আমার একটা মতামত, এটাও আপনাকে কগনিজেশনে নিতে হবে, রাইট? এটাই ডেমোক্রেসি। কিন্তু আমরা দিন শেষে কি করি, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতগুলোকে গ্রহণ করি। এখন ধরেন ডায়লগ অতীতে হয়েছে, কখনো ডায়লগ দেখেছি সফল হচ্ছে, কিন্তু সফলতা আমি দেখি নাই প্র্যাকটিক্যালি। আমি লন্ডনে যে জনাব তারেক রহমানের সাথে এবং আপনার এই যে ডক্টর ইউনূসের যে ডায়লগটা হয়েছে, আমি এই ডায়লগের পরে একজন নাগরিক হিসেবে বাংলাদেশে মনে হয়েছে একটা নতুন করে স্বস্তি ফিরে আসছে। কেন আসছে? যেটা উনি বললেন যে একটা দলের সাথে যে ডায়লগটা হচ্ছে একটা দলে নির্বাচন চাই, যেটা বারী সাহেব বলেছেন। আমার তো মনে হয় যে বিএনপি এককভাবে নির্বাচন চায়, বিষয় কিন্তু এরকম না। নির্বাচন কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলই চায়, যেটা আপনার পত্রিকায় রিপোর্টও আসছে। আবার কিছু কিছু আসছে যে নির্বাচন, যেটা উনি বললেন যে সংস্কার বিচার তারপরে নির্বাচন। এখন কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আপনি যথার্থই বলেছেন যে বড় রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল আচরণ মানুষ আশা করে, এবং বিএনপি আমার মনে হয় যে লাস্ট যে মিটিংটা হচ্ছে এটা একটা দায়িত্বশীল আচরণই করেছেন। কারণ বিএনপি তো প্রথমে ডিক্লারেশন ছিল ডিসেম্বর, একদিন পরে সেখান থেকে কিন্তু আসছে এটা। আর একটা জিনিস আপনি দেখেন, যেখানে চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশে শুধু নির্বাচন কেন্দ্রিক না, 17 বছরে পতিত সরকার অনেকগুলো চ্যালেঞ্জ আপনার সামনে দিয়ে গেছে। আপনি যদি ইকোনমিক সেক্টরে যান তাহলে যেটা বলা হচ্ছে যে 3.9 জিডিপি, অ্যাকচুয়ালি কিন্তু 3.3। তার মানে আমাদের জিডিপির যে রেটটা আসছে এটি ভয়াবহ একটা চিত্র। তার মানে আপনার আনএমপ্লয়মেন্ট আছে, আপনার প্রপার্টি ইনভেস্টমেন্ট নাই, না প্রপার্টি রেট বাড়ছে, আপনার ইনভেস্টমেন্ট নাই, এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আপনার ব্যাংকে লিকুইড মানি নাই, এবং ব্যাংকে হাই রেট অফ ইন্টারেস্ট, অনেকগুলো ইস্যুস কিন্তু আপনার আসবে। এবং একটা ইস্যু বলছি, আর অনেকগুলো সেক্টর আছে। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে শুধুমাত্র গভর্নমেন্টকে এককভাবে ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না, কারণ অপর রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ঐক্যমতে আসতে হবে। আমরা বলছি সংস্কার বিচার নির্বাচন, আপনি নির্বাচন করে যে কোনো দলই ক্ষমতা আসুক, এটা শেষ করে আমি ভুলে যাবো, যে কোনো দলই ক্ষমতা আসুক না কেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জের পাহাড় আপনি দিয়ে যাবেন।
সুতরাং এই জিনিসগুলো যদি সকল অপরাপর ঐক্যমতের ভিত্তিতে আপনি এটাকে অ্যাড্রেস না করেন, তাহলে কিন্তু কোনো সরকারি পক্ষেই সফলভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সেই কারণে আমি মনে করি যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল যারা, আপনি এই নির্বাচন, সংস্কার এবং বিচার এই বিতর্কের মধ্যে এটাকে ফেলে না দিয়ে, রহস্য যেটা হাসান সাহেব বলেছেন, রহস্যের মধ্যে ফেলে না দিয়ে, যেটি মঞ্জু ভাই বলেছেন, মোশাররফ ভাই বলেছেন, সেটি হচ্ছে সংস্কার হবে, ওকে, বিচারও ধারাবাহিকভাবে হবে। এবং নির্বাচনটা কেন প্রয়োজন? আপনি আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, যেটা উন্নত আগের চেয়ে হয়েছে, নির্বাচন হলে একটি চেইন অফ কমান্ড আসবে এবং আপনি দেখবেন যিনি ক্ষমতায় যাবেন, যিনি অপোজিশনে থাকবেন, ওভারঅল যারা নির্বাচিত হবেন না তারাও কিন্তু কোনো না কোনো একটা চেইনের হিসেবে থাকবে। ফলে অটোমেটিক্যালি দেখবেন যে রাতারাতি অনেক কিছুর চেঞ্জ আসবে। যেমন আপনার শরীরে ছোট্ট একটা রোগ বাসা বাঁধছে, আপনি মনে করছেন যে এটা আমি আমলে নিলাম না, কিন্তু দিন শেষে আপনি দেখবেন যে 2-4 বছর পরে এটা আপনার ক্যান্সারে রূপান্তর করেছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইরকম যে আপনি আজকে যে অবস্থাটা আপনি দেখছেন, নির্বাচনের পরে অটোমেটিক্যালি মাইন্ড সেট আপও চেঞ্জ হয়ে যাবে, প্রশাসনে যেরকম চেঞ্জ হয়ে যাবে, এবং একইভাবে নাগরিক হিসেবে একজন আমি নাগরিক হিসেবে আমারও চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অতীত এবং ভবিষ্যৎ ডায়লগ যেগুলো যাই হোক না কেন, সফল হোক অথবা ব্যর্থ হোক, এই ডায়লগের দ্বার যেহেতু উন্মোচিত হয়েছে, আমি মনে করি এটাকে কগনিজেন্সিতে নিয়ে সকল অপরাপর রাজনৈতিক দলকে একটা জায়গায় আসতে হবে। সেটি হচ্ছে বিগত 17 বছরের রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি একটা লাইন অফ ইতে আনতে চান, তাহলে সকল ঐক্যমতের প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সমাজ ব্যবস্থায় এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে সিস্টেম ডেভেলপ হয়েছে, তারপর রাষ্ট্র পরিচালিত হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি জানবেন সাইফুল্লাহ, সেটি হচ্ছে আমাদের দেশগুলোতে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে লাইক বাংলাদেশ, এখানে ব্যক্তিকে কেন্দ্র করে, কিন্তু ব্যক্তি যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন, অটোমেটিক্যালি ইনস্টিটিউশনগুলো কিন্তু দাঁড় করানো সম্ভব হয়েছে। কিন্তু আমাদের ইনস্টিটিউশন দাঁড় হয়েছে, তারপরে রাষ্ট্র পরিচালনার বিষয়টা কিন্তু এরকম আমি মনে করি না। আমার সেই ক্ষেত্রে লাস্ট বক্তব্য হচ্ছে এরকম যে প্রফেসর ইউনূস সাহেব, উনি নিঃসন্দেহে তার যে অবস্থান, এবং আমার মনে হয় যে নির্বাচন যে ভারত এই যে রমজানের আগে যে ঘোষণাটি করা হয়েছে, আমি আস্থাশীল। আমার মনে হয় যে অপরাপর যদি কিন্তু অবসান ঘটে, আমি এখানে যদি এবং কিন্তু কোনো শব্দ ব্যবহার করতে চাই না। আমি চাই যে আপনার এই যে রমজানের আগে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমান যে যৌথ বিবৃতিটা আসছে, এটি দায়িত্বশীল আচরণ করেছে বলে আমি মনে করি, এবং জনগণ এই জায়গাতে আস্থা রাখবে। এবং আমার ধারণা নির্বাচন এই সময়ের ভেতরে হবে, সংস্কারও সন্তোষজনকভাবে হবে এবং বিচার কার্যক্রম যথাযথভাবে চলবে, এটা আমার বিশ্বাস। আমাদের এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই একটা কনসার্নের জায়গা তুলেছেন, কিন্তু যেটা হয়তো যৌথ বিবৃতিতে আসেনি, যে আপনি দুটো যদি কিন্তু আছে, একটা হচ্ছে প্রস্তুতি, একটা হচ্ছে সংস্কার আর বিচার, কিন্তু পরিবেশের আলোচনাটা আসেনি। সেই পরিবেশটাও কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু আপনার কনসার্নে নিতে হবে। সেই যেটা উনি বললেন যে এমনও হতে পারে যে আপনার নির্বাচন, প্রফেসর ইউনূস হয়তো মনে করলেন যে এই মুহূর্তে আসলে পরিবেশটা ওই অবস্থায় না, সেই ধরনের আশঙ্কা আপনিও কি দেখেন কিনা? দেখেন, এই গণতন্ত্র এবং আরেকটা আশঙ্কা যেটা আমাদের অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ ভাই তুলেছেন, যে অনেকে এটা মনে করছে, উনি যেটা বলেছেন যে নির্বাচন হয়ে গেলে বিচার সংস্কার এগুলো মুখ থুবড়ে পড়তে পারে। দেখেন, আমাদের দেশের পলিটিক্সটাই তো দীর্ঘদিন ধরে চলছে অবিশ্বাস অনাস্থার উপর, এবং যখন অবিশ্বাস এবং অনাস্থা এবং মুনাফেকি আপনার পলিটিক্সের কালচার হয়ে যায়, এবং আমানতের খেয়ানত, জনগণের যে আমানত, তার যে কনস্টিটিউশনাল রাইট, ডেমোক্রেটিক রাইট, এটা তো আমানত। তো আমরা এই জুলাই আন্দোলনে, অভ্যুত্থানে জনগণ, সে যেই দলেরই হোক বা যার যেই মতেরই হোক, তারা তো অন্তর্বর্তী সরকারকে নিঃশর্ত ম্যান্ডেট দেয় নাই। এই যে আমানত, এই আমানতের কিন্তু কন্ডিশনাল, যে তারা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন উপহার দেবে, এবং এই ডেমোক্রেটিক ট্রানজিশনের যে সংখ্যার জায়গাগুলো যেগুলো আপনি বললেন, প্রত্যেকটাই কিন্তু আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই আমাকে অ্যাচিভ করতে হবে। এমন এটা আমাদের পলিটিক্সটা তো হয়ে গিয়েছে একটা অপরিকল্পিত নগরায়নের মতো, বিল্ডিং কোড মানা হয় নাই, বিল্ডিং তৈরি হয়ে গেছে। তো এইরকম অপরিকল্পিত যে নগরায়নের মতো যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইলেকশনের পরবর্তী যে আশঙ্কা সেটি যেমন থাকে, ইলেকশনের আগে যে আশঙ্কা সেটিও থাকে। তো সেটা আপনি রিজলভ করবেন কিভাবে? আপনি যদি বলেন যে না, যেহেতু আশঙ্কা রয়েছে তাহলে অন্তর্বর্তী সরকারই চলতে থাকুক, এটাও তো কোনো সমাধান না। আমাদের কনস্টিটিউশন বলছে, আমাদের পলিটিক্যাল প্র্যাকটিস বলছে যে একটা নির্বাচিত রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেটা যদি করতে হয়, তার সমস্ত সংখ্যাকে বিবেচনায় নিয়ে, বা আমি যদি আরেকটু গুড গভর্নেন্সের ভাষায় বলি,
যে অল প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেসকে সামনে রেখেই কিন্তু আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের যে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস তার মধ্যে আমাকে ঢুকতে হবে। এবং সেটা ঢোকার জন্যই ডিসেম্বর ওয়াজ এ ভেরি গুড রোড ম্যাপ অ্যান্ড গুড গাইডলাইন। সেটা হতে পারত, কিন্তু বিএনপি এই জায়গাটাতে সারেন্ডার করেছে এবং তারা একটা জেন্টলম্যান এগ্রিমেন্টে গিয়ে তারা প্রকৃতপক্ষে আন্দোলনের মাঠ থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে। যে দাবিটা তাদের ছিল যে উপদেষ্টাদের পদত্যাগ ইত্যাদি ইত্যাদি, তারা বিভিন্ন ছিল এবং যাদের পদত্যাগ তারা দাবি করেছিল তাদের সামনে রেখেই তারা মিটিং করেছে এবং লন্ডন বৈঠকেও কিন্তু একজন ব্যক্তি ছিলেন। ফলে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে রিটালিয়েশন, তাদের যে পশ্চাৎপসরণ, সেটা কিন্তু বিভিন্নভাবে প্রতিভাত। ফলে এই জেন্টলম্যান এগ্রিমেন্ট যদি শঙ্কা দূর করার জন্য হয় কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হলো মানুষ তো একটা আনলিমিটেড ইন্টারিম গভর্নমেন্ট চায় না। ইন্টারিম গভর্নমেন্ট নিজেও তো বলেছে 30 জুনের পর তিনিও চান না, কিন্তু ওনার যে আমল, ইমানের সাথে তো আমল জড়িত, আমল তো বলে দিবে যে কতটা ইমান এখানে রিফ্লেক্টেড। তো সুতরাং এখানে পলিটিক্যাল আমল এবং পলিটিক্যাল ইমানের প্রশ্ন কিন্তু এখানে ভেরি মাচ রেলেভেন্ট। তো সেই জন্য আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের দেশে যে ইউনিক পরিবেশ তৈরি হয়েছে, যেটা মঞ্জু ভাই বললেন, যা আগে কোনোদিন হয় নাই, সেনাপ্রধানের সাথে বৈঠক, যা আগে কোনোদিন হয় নাই লন্ডনে বৈঠক, আমরা দেখি যে আফগানিস্তানের পলিটিক্যাল বৈঠক হয় কাতারে, আমি জানি না আমাদের বৈঠক কাতারে আরেকটা হবে কিনা। তো সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে আমাদের দেশের নাগরিক সমাজ, আইনজীবীরা, প্রফেশনালরা, তারা একটা সংস্কারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে চেয়েছিল, সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার দিতে পারেনি। এবং নির্বাচনের ক্ষেত্রে একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে চেয়েছিল, অ্যাটলিস্ট তারিখ নির্ধারণের ক্ষেত্রে, সেটাও কিন্তু 3টি তারিখের মধ্যে চলে গিয়েছে। এবং রমজানের আগে পরিবেশ পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা জানি না, কারণ আমরা যারা বাংলাদেশপন্থী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, আমাদের করিডোরের প্রশ্ন এখনো মীমাংসিত হয় নাই, আমাদের বন্দরের কোশ্চেন এখনো মীমাংসিত হয় নাই, লুটের টাকা ফেরত আনার কোনো উদ্যোগ আমরা দেখছি না, পাচার হয়ে যাওয়া যে অর্থনীতি সেটাকে পুনরুদ্ধারের আমরা কোনো লক্ষণ দেখছি না। ওগুলো চান, আবার নির্বাচনও যদি চাইতে থাকেন তো এগুলো তো বারবসিক জিনিস না, এগুলো একই সঙ্গে চলতে পারে, আপনি চলতে পারতো এবং চলতে পারে, কিন্তু আমরা সেই জায়গাটাতে লক্ষণীয় কোনো অগ্রগতি, যেটা আমাদের ইসলামী আন্দোলনের যে ভাই বললেন, হাফেজ বারি ভাই, খুবই কারেক্টলি উনি অ্যাড্রেস করেছেন যে সন্দেহের জায়গা তো অনেক, তো সেটাতে আপনাকে তো একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে যে এই জায়গাটা আমাদের সফলতা আছে, কিন্তু আমরা সেই সফলতার জায়গাটা দেখতে পাচ্ছি না। আবারও মোশাররফ ভাই আপনার কাছে আসতে চাই, উনি তো প্রথমে রহস্য উপন্যাস পরে অন্তর্বর্তী সরকারের ইমান এবং আমলের প্রশ্ন তুলেছেন, তো ইমান আর আমলের মধ্যে আপনি কোন ধরনের মানে ব্যত্যয় দেখছেন? না, যদি ব্যত্যয় থাকেও আমরা কিন্তু সেটা মূল্যায়ন করতে চাই। তাও আপনারা ফুলসেরাত পার করতে চান? আমরা চাই ফুলসেরাতটা পার হোক, কারণ বাংলাদেশটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আছে। আমি একটু মঞ্জু ভাইয়ের একটু আশঙ্কাকে আমি একটু অ্যাড্রেস করতে চাই। পরিবেশটা আসলে মঞ্জু ভাই, আমাদের তো অভিজ্ঞতা আছে। আপনি যদি 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর দেখেন, তখন কিন্তু এরশাদের সাজানো প্রশাসন ছিল, 9 বছর এরশাদ প্রশাসনকে সাজিয়েছে, কিন্তু তৎকালীন যিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, উনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, আমি বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ ইলেকশন উপহার দেব। এই একটা মেসেজ কিন্তু সাধারণ মানুষ খুব সিরিয়াসলি গ্রহণ করে। ওই সময়টা আর মঞ্জু ভাই যে ফ্যাক্টর গুলো বললেন, না যে এখানে আওয়ামী লীগের যারা প্রার্থী যদি স্বতন্ত্রভাবে চলে আসে, তারপরে ধরেন অন্য দলের সাথে যদি মিশে যায়, এই ভোটগুলোর ইস্যুজ আছে। মোশাররফ ভাই পয়েন্টে বলেন, একটু যদি আমি বলছি আপনি ওই পেছনে না, আমি পিছনে বলছি এই কারণে, কারণ আমাদের অতীত থেকে তো অভিজ্ঞতা নিয়ে সামনে এগোতে হবে। মঞ্জু ভাই নিশ্চয় মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী, আমার মনে আছে 27শে ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছিল 1991 সালে, তখন এত পুলিশও ছিল না বাংলাদেশে, একজন আনসার একটা বাঁশের লাঠি নিয়ে এবং একটা রশি টানিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করেছিলেন। এখন আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে এই মেসেজটা দেওয়া দরকার যে বাংলাদেশ যেই অবস্থায় থাকুক না কেন, রাজনৈতিক দলের মধ্যে বিভাজন বলেন বা কম্পিটিশন বলেন, আমরা বিভাজন বলতে চাই না, আমরা বলতে প্রতিদ্বন্দ্বিতা বলতে চাই। যদি উনি চায় আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উনি করতে চায়, আমি বিশ্বাস করি সম্ভব বাংলাদেশ, কারণ বাংলাদেশের মানুষ বলছি সম্ভব, কিন্তু সেখানে বিএনপির সবচেয়ে বেশি সহযোগিতা লাগবে। অবশ্যই লাগবে, আমরা করছি। আপনি দেখেন আজকে এই পরিবেশ, আপনারা যেমন বলেন বিএনপি বৃহত্তর দল, আজকে সারা বাংলাদেশে এই যে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আজকে আমাদের থেকে 3 থেকে 4 হাজার আমাদের নেতাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, পদ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ আমরা তো কোথাও স্যাক্রিফাইস করি না।
আমরা চাই এই গণতন্ত্রের যাত্রাটা এগিয়ে যাও, কিন্তু বিএনপি যেমন সহযোগিতা করে এটা তো সবাইকেই করতে হবে। বরং একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে সারা বাংলাদেশে যে বিএনপি এই জায়গায় এই এখন ক্ষমতাকে ব্যবহার করছে। আমি তো এখন এগুলো তো রাষ্ট্রের কিছু নিরাপত্তার ব্যাপার, আমি সেগুলি প্রকাশ্যে বলতে চাই না। বাংলাদেশের প্রশাসন কিভাবে চলে এখন এটা অনেকেই জানে। সেখানে বিএনপি কতটুকু অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা কিন্তু যদি এটা মূল্যায়নের বিষয় আসে এটা প্রকাশ্যে তো বলা যায় না। এনসিপি তো বলছে যে সব বিএনপির নিয়ন্ত্রণে। এখন আপনি একটা উদাহরণ আমি দেই, যে আপনি ডিসি নিয়োগ দিয়েছেন, 39 জন ডিসি শেখ হাসিনার আমলের বেনিফিশিয়ারি, তাকে আপনি কোন ইন্টারেস্টে তাদেরকে দিয়েছেন নিয়োগ? অর্থাৎ কি আপনি ক্ষমতায় আছেন, আপনার প্রভাব বিস্তারের জন্য আপনি যা বলবেন তাই করে দেবে তার জন্য? ওই আপনি তো ফেসিস্টদেরকে সেখানে পুনর্বাসন করেছেন। সুতরাং এইগুলি বলে একটা পরিস্থিতি বিভ্রান্ত মানে অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। বরং আমরা মনে করি সামনে যে সময়টা আছে সবার সহযোগিতার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এই বাঙালিরা কিন্তু সবই পারে। মানে পরিবেশের কোনো সংখ্যা আপনি দেখছেন? আমি দেখছি না, কারণ একটা জিনিস মানুষের মধ্যে একটা ক্ষুধা আছে মারাত্মক, সেটা মানুষ ভোট দিতে চায়, এবং এই ভোট দেওয়া তার এই যে গণতান্ত্রিক রাইটটাকে সে প্রয়োগ করার জন্য সে যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সে প্রস্তুত আছে। এটা বাংলাদেশের মানুষের কণ্ঠটা দেখলে আমরা বুঝতে পারি, চোখটা দেখলে আমরা বুঝতে পারি যে মানুষ তার অধিকারটা প্রয়োগ করতে চায়, কারণ দীর্ঘ 17 বছর সে অধিকার প্রয়োগ করতে সে পারে। সুতরাং এই ক্ষেত্রে পরিবেশ নিয়ে আমি কোনো আশঙ্কা দেখি না। মানে ওভারঅল আপনি এখন আসলে নির্বাচনের পথে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি মনে করি না, যদি সরকার যদি কোনো প্রতিবন্ধকতা কৃত্রিমভাবে তৈরি না করে। আমি যে কথাটা বলেছি আমি মোশাররফ ভাইয়ের সাথে তো সেটাই আমি সম্মতি প্রকাশ করছি, যে যদি বিএনপি এটা অ্যাসিওর করতে পারে যে প্রতিদ্বন্দ্বী যারা থাকবে, যেমন আমি আপনাকে বলি, এখন উদাহরণ দিলে আমি বিতর্ক করতে চাই না, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা কলেজের গভর্নিং বোর্ডের ইলেকশনে আপনার মনোনয়নপত্র তুলতে দিয়েছে, স্থানীয় বিএনপির লোকেরা মনোনয়নপত্র তুলতে বাধা দিয়েছে। এখন এটা তো ছোটখাটো একটা ছোট কমিউনিটির ইলেকশন, এটা হতে পারে, এটাকে আমি বড় কিছু দেখছি না। আমি বলছি যে এই টোটাল বিষয়ের যদি আপনি ভাগ করেন তাহলে এখানে বিএনপির সিংহভাগ দায়িত্ব, যে আমার যারা প্রতিদ্বন্দ্বী তারা নিরাপদ বোধ করলে ইলেকশনটা, কিন্তু আমি মনে করি পুলিশ ছাড়াই, মোশাররফ ভাই যেটা বলেছেন একটা আনসার দিয়ে ইলেকশন করা সম্ভব, যদি লোকাল এলাকায় সেই ধরনের একটা বন্ডিং আমরা তৈরি করতে পারি। এখন আসেন, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে বিচার ও সংস্কার নিয়ে সংশয় আছে কিনা, আমি মনে করি আছে। সেটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি ধারণা করছি যে প্রফেসর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের একান্তে যে আলোচনাগুলো হয়েছে সেখানে কি আলোচনা হতে পারে, আমার একটা ধারণা আর কি, আমি ধারণা করে বলছি যে প্রফেসর ইউনূস বলতে পারেন যে বিচারটা যদি এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা সিগনিফিকেন্ট বিচার হয়, দুই একটা মামলারও সিগনিফিকেন্ট প্রোগ্রেস যদি হয়, তাহলে এটা বিএনপির জন্য ভালো। কারণ বিচারের দায়ভারটা যদি পরবর্তী সরকার বা আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে বিএনপি সরকারের উপর পড়ে, তাহলে এটা একটা প্রশ্নবিদ্ধ হবে, যে মনে করা হবে যে এটা রাজনৈতিকভাবে বিচার করছে। এই সরকার যদি কোনো বিচার করে কেউ এই প্রশ্নটা তুলতে পারবে না, একটা জিনিস। 2 নম্বর হচ্ছে সংস্কারের জায়গাও দেখেন, কারণ সংস্কার জিনিসটা খুবই ক্রিটিক্যাল জায়গা। দেখেন 2টা সংস্কারের জায়গা কিন্তু সরকার হাত দিয়েও করতে পারে নাই। একটা হচ্ছে সচিবালয় একটা সংস্কারে হাত দিয়েছিল, পারে নাই। এনবিআর একটা সংস্কার করতে চেয়েছিল, সেখানে পারে নাই। সংস্কারের বাইরে ছোট ছোট বিষয়ের কথা বলি, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার চেষ্টা করেছিল, সেটা পারে নাই। এই সরকারের চাইতে পাওয়ারফুল সরকার বাংলাদেশে আর কখনো আসবে না। কোন পয়েন্ট অফ ভিউ থেকে পাওয়ারফুল বলছি, যে জনগণের সাপোর্টের দিক থেকে। কিন্তু এই সরকার চাইতে দুর্বল সরকার বাংলাদেশে আমি আর দেখি নাই, যে সরকারের কোনো কর্তৃত্ব নাই। কথা বলছেন, যে সরকার কর্তৃত্বহীন অবস্থায় রাষ্ট্র চালাচ্ছে, যেটা আপনার ডক্টর আলী রিয়াজ বলেছিলেন যে সরকার ক্ষমতায় আছে কিন্তু কর্তৃত্বে নাই। কারণ সরকারের কোনো কর্তৃত্ব আমরা চোখে পড়ছে না। যে আমরা যখন দেখছি যে যেই চাচ্ছে সেই যমুনার সামনে চলে আসছে, যমুনার সামনে পড়ে যাচ্ছে, এবং সরকারকে মনে হচ্ছে যে ওই যে আপনার ম্যাকিয়াভেলি সেই সূত্রের মতো, যে তুমি যদি রাষ্ট্র শাসন করতে চাও তাহলে তোমাকে ভালোবাসা এবং ভয় দুটার সংমিশ্রণে দিতে হবে। কিন্তু সরকার যেন পণ করেছে শুধু ভালোবাসা দিয়ে সে শাসন করবে। তা আমি যেটা আপনাকে বলছি আবারও একই কথা, যে এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এই জিনিসটা, এই যে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে, আপনি দেখেন জুলাই আগস্টে কি অসাধারণ একটা ঐক্য তৈরি হয়েছে। কোন কোন দল তার পরিচয় বাদ দিয়েই সে কাজ করেছে। বিএনপি কি করেছে দেখেন, বিএনপি মুখে বলেছে যে এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই,
কিন্তু আভ্যন্তরীণভাবে সব ধরনের সহযোগিতা সব ধরনের করেছে। তাহলে একটা বড় জিনিস মানে অর্জন করার জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি করতে পারে, এতটুকু কৌশল যদি অবলম্বন করতে পারে, তাহলে আমরা যেটা বলছি বিচার, সংস্কার, নির্বাচন, এখানে কেউ এটার সাথে দ্বিমত আছে? কোনো রাজনৈতিক দলের দ্বিমত আছে? কারোই তো নাই। তাহলে এই তিনটা জিনিস অ্যাচিভ করার জন্য আমরা এখন যে ছোট ছোট বিতর্কগুলো তুলছি বা যে সন্দেহ সংশয় তুলছি, ইলেকশনের দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনি অযথা সন্দেহ সংশয় তৈরি করতে পারবেন। ধরেন ডক্টর ইউনূসকে কে ঈদগাহে দাঁড়িয়ে বলেছে যে স্যার আপনাকে আরো 5 বছর চাই, বা আরো কিছু লোক ধরে নিলাম কিছু লোক তৈরি করে ওখানে গিয়ে দেওয়া হয়েছে, সো হোয়াট? প্রফেসর ইউনূস তো বলে নাই যে আমি আরো 5 বছর থাকতে চাই, বা সরকারের কোনো স্টেটমেন্টে দেখেছেন যে ইলেকশন বিলম্বিত হতে পারে। তাহলে এই কনসার্নটা কেন আসলে এত সিরিয়াসলি? যে এত, যেমন হাসান তারিকের কথা আমার খুবই ভালো লাগলো যে উনি এত নাটকীয় ভাবে বললেন একজন আইনজীবী হয়ে, উনি বলছেন যে বিএনপি ডিজাস্টার হয়ে গেছে সেখানে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে যেটা মনে হচ্ছে যে কেউ কেউ বলছেন, যেমন অন্যান্য রাজনৈতিক দল বলছেন যে সরকার বিএনপির কাছে সারেন্ডার করেছে। এখন কথা হচ্ছে রাজনীতিতে আমরা আসলে কেউ কারোর কাছে সারেন্ডার করার বিষয় না, জয়ী পরাজিত হওয়ার কথা না। আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা আমাদের আরেকটা বিজয়, যে আমরা যে সারা জীবন বলেছি শেখ হাসিনা আসলে ভারতের লোক, শেখ হাসিনা আসলে ভারতের শাসক, সে আসলে ভারতেরই সেবা দাস, এটা আমরা এত ভালো করে প্রমাণ করতে পারতাম না, যেটা এবারে অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ হয়েছে। সুতরাং এত বড় বিজয়ের পরে আমাদের এখন নেক্সট বিজয় অর্জনের জন্য যে ঐক্যটা দরকার ছিল, সেখানে আমাদের একটা ঘাটতি দেখা যাচ্ছে। তা আমরা আশা করি এই ঘাটতিটা আমরা অনুভব করব, এবং অনুভব করে করে আস্তে আস্তে যে এই যে এখন যেটা আস্তে আস্তে কমে এসেছে, যার জুলাই বা ফেব্রুয়ারি টু জুলাই এসেছে, এখন ওই যে বিচারের বিষয়টা কাছাকাছি এসেছে, সংস্কারের বিষয়টা কাছাকাছি এসেছে, এবং নির্বাচনের জায়গায় আসলে একটা অসাধারণ নির্বাচন দেওয়া সম্ভব যদি বিএনপি এখানে চরম ধৈর্য এবং স্যাক্রিফাইসের পরিচয় দেয়, জামাত যদি এখানে তাদের যেই হটকারিতা বা নানা ধরনের চিন্তা ভাবনা আছে সেগুলো যদি সে পরিহার করে, অন্যান্যরা যদি মনে করে যে ঠিক আছে আমরা পুলিশ লাগবে না, আমরা স্থানীয়ভাবেই আমরা একটা কমিটি গঠন করব, কেন্দ্র কমিটি গঠন করব, আমরা সেটা নির্ধারণ করব, তাহলেই ভালো নির্বাচন। তিনটা জিনিসের সহযোগিতা প্রয়োজন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এবং প্রধানত বিএনপি, আর্মি এবং পুলিশ, দেন হচ্ছে ইলেকশন কমিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই চারটা জিনিসের যদি একটা মেলবন্ধন, অ্যাডমিনিস্ট্রেশনে উনি তো যেটা মোশাররফ ভাই বলেছেন, এখনো বিগত সরকার আমলের অনেকেই সুবিধা, বিগত সরকারের যে সমস্ত ফ্যাসিবাদীরা বিভিন্ন সরকারের জায়গায় আছে, এটার বেনিফিশিয়ার হবে বিএনপি। কেন হবে আমি আপনাকে বলি। এই যে ধরেন একজন এসপি বা ওসি যখন আওয়ামীপন্থী থাকে, সে তখন বিএনপির প্রতি চরম নিষ্ঠা দেখাবে, একটা ফেক আনুগত্য দেখাবে, এবং সে যে দেখা যাবে যেখানে একটা পুলিশের বাড়ি দেওয়া দরকার সেখানে 2টা দিবে। তো এই সমস্যাগুলো হবে, এগুলো আমি কোন সরকার, আমি বিএনপির বিরোধিতা করছি বলে বলছি না, আমি এটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা দেখেছি। গত আমলে আমরা দেখেছি আওয়ামী লীগের হয়ে সেই সমস্ত পুলিশরা আমাদেরকে বেশি পিটিয়েছে যারা বিভিন্ন সময় ছাত্র শিবির বা ছাত্র দল করেছে। এই ধরনের লোকেদের হাতেই নির্যাতিত হয়েছে আমরা বেশি, কারণ সে সেখানে গিয়ে অতিরিক্ত আনুগত্য দেখাতে যায়। এখন ফ্যাসিবাদের যে সমস্ত লোকেরা বিভিন্ন জায়গায় বসে আছে, তারা অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে তারাই সেটা বিএনপিকে দেবে বলে আপনি মনে করছেন। জি মাসুদ ভাই, আপনার কাছে আসতে চাই আবারও। মোটামুটি আমাদের আলোচনায় কিছুটা বিরোধ মনে হয় মিটলো, মানে আমরাও আলোচনা করতে করতে প্রথম দিকে যতখানি দূরত্বে ছিলাম, এখন নির্বাচনের সামনে যদি আমরা ফেব্রুয়ারির উইন্ডোতেই থাকি, সেই ক্ষেত্রে আসলে সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি? না, আমি যে কথাটা বলতেছিলাম আগে, আরো যে আলোচনা হলো যে আসলে আমাদের কিন্তু এই জুলাই আন্দোলনের পরে এই সরকারটা থাকাকালীন আমরা সব রাজনৈতিক দল কিন্তু আরো বেশি বেনিফিটেড হতে পারতাম। এটা যদি আমরা সকলে সম্মিলিতভাবে, মানে জুলাই আন্দোলনের আগে যেরকম আমরা সব দল কিন্তু একত্রেই ছিলাম, মানে ফ্যাসিস্ট বাদে, তো ওই ঐক্যটা ধরে যদি সবাই আমরা একনিষ্ঠভাবে সরকারকেও সহযোগিতা করে আমরা আমাদের বিষয়গুলি যদি আমরা আদায় করে নিতে পারতাম, সংস্কার করে নিতে পারতাম, তাহলে কিন্তু আমরা আরো বেশি বেনিফিটেড হতাম। যেই কথাটা একটু আগে মঞ্জু ভাই বললেন যে আসলেও বাস্তবতা তাই, যে পরবর্তী ক্ষমতায় কে আসবে এটা আমরা এখনো জানি না, যে দলই আসুক সেই দলের পক্ষে কিন্তু
প্রপার সংস্কার বিতর্কের ঊর্ধ্বে উঠে এখন আপনি যেভাবে বলেন জানেন না, আপনি এমনি সম্ভাব্য 2টা দলের নাম বলতে পারবেন? না, এটা আমি বলতে পারবো না এখন। 5টা দলের নাম? আমি সেদিকে যাচ্ছি না, আমি অন্য কথা বলি যেটা বলতেছিলাম। আপনি এত আলোচনা করলেন তাই বললাম যে আপনি কারা ক্ষমতা আসতে পারে সম্ভাব্য দলের নাম এখনো আমরা বলা নিশ্চিত বলতে পারি না। আচ্ছা আচ্ছা, জি, এটা ইলেকশন বিভিন্ন পরিবেশগত বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই বলা যায় না চট করে, ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন। আপনাদের কেমন সম্ভাবনা না আছে তো, আমরা তো বলি আমরাই যাবো ক্ষমতা, এটা তো আমরা বলতেই ঠিক আছে। এই তো এখন আপনি কিন্তু বলতে পারলেন। আমি যেই কথাটা বলতেছিলাম এই কাজগুলি কিন্তু আসলে এই দেখেন, এই যে ঐক্যমত্য কমিশনে সব দল কিন্তু আমরা যাচ্ছি কথা বলতেছি, একমত হচ্ছি, কিন্তু অতীতেও দেখা গেছে সংলাপ করে, যে একটু আগে ভাই যেটা বললেন, সংলাপ কিন্তু কোনোটাই সফল হয়নি। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি ঐক্যমত্য কমিশনে যখনই ডাকছে সব দল যাচ্ছে, এবং রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন ডাকতেছেন সব দল নিঃশর্তভাবে যাচ্ছে। এবং এ কথাও আছে, অমুক দলকে 2 জন ডাক দিলা, আমাদেরকে কেন 1 জন যেতে বললো, আমরাও 2 জন যেতে চাই। এই যে যাওয়ার আগ্রহ এবং এই যে একটা স্পেস তৈরি হয়েছে, এইটা কিন্তু রাজনৈতিক সরকার আসলে এটা আর হবে না, এটা তখন থাকবে না। যিনি ক্ষমতায় থাকবেন সেও দিবে না, এরাও যেতে চাইবেন। তো এই জন্য আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসি, দেশটাকে যদি আমরা গড়তে চাই, আমাদের অতীতের যে ত্রুটিগুলি আছে, 52, 53 বছর 54 বছরের আমরা যে ভালো একটা দেশ গড়তে পারি নাই, এ দায়িত্ব আমাদের। সেই জায়গা থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা, এটা একটা ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমরা এখানে নানা কারণে হোক, কি কারণে এটা আমরা অনেকেই জানি, আমরা সেই সুযোগটাকে নষ্ট করলাম। এবং আমরা এখনো আশঙ্কায় আছি, এখন যেভাবে আমরা দোষ দেওয়ার রাজনীতি থেকে বেরোয় আসতে চাই, কিন্তু তারপরেও বাস্তবতা হলো, দেখেন আজকে বিএনপির কিন্তু একটা দায়িত্ব ছিল, যেভাবে নির্বাচন চাচ্ছে তাদেরও দায়িত্ব ছিল, মঞ্জু ভাই যেটা বললেন পরিবেশ তৈরি করা। আপনি দেখেন বাংলাদেশের যতগুলি ঘাট আছে, আপনি গিয়ে দেখেন এই ঘাটগুলোর কর্তৃত্ব এখন কাদের কাছে। যতগুলি হাট গেছে ঢাকাতে, এই যে হাট, সমস্ত হাটের দায়িত্ব কাদের ছিল? তো দেখেন এই যে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ, সকলে মিলে থাকবো, কেন এখানে পার্সেন্টেজ হিসাবে ঢাকার 2-4টা হাট অন্য কোন দল পেতে পারতো না? কথার কথা বললাম। এইভাবে দেখেন, যদি আমরা যে কোটার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো, এখন আবার সেই কোটাতেই আপনি কোটায় যাচ্ছি না, আপনি তো তাই বললেন যে বিএনপির এতটুকু কোটা আর অন্যান্য দল কিছু পার্সেন্টেজ আকারে পেতে পারতো। আমি কোটা হিসাবে বলছি না, যে এটা যে আমি সব নিয়ে গেলাম, অন্যদেরকে চান্স দিলাম না, সুযোগ পেল না, তাহলে এইটা এখানে তো মানুষের আশঙ্কা যে আবার নির্বাচনের পরিবেশটা তৈরি হবে। এবং সেখানে বিএনপি, যে একটু আগে মঞ্জু ভাই যেটা বললেন, ছোট্ট একটা ইলেকশনে এখনই নিয়ে যাচ্ছে, তো ওই ইলেকশনেও যদি আবার ফ্যাসিবাদের মতো আচরণ হয় তাহলে কি হবে? আমি শেষ কথাটুকু বলি, সেটা হলো যে আসলে আমরাও চাই বিএনপিও যদি ক্ষমতায় আসে, তারাও যেন ভবিষ্যতে বিগত দিনের বিএনপির চেহারা যেন না আসে। এবং বিগত যে ফ্যাসিস্ট ছিল, আসলে আওয়ামী লীগই তো একসময় দেশের জনপ্রিয় দল ছিল, কিন্তু আমাদের দেশের আইন কানুন সুযোগ সুবিধায় তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। আমরাও চাই না এই দেশের অন্য কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়ে যায়। তো সেজন্য আমাদের আইন কানুনগুলো এই সরকারের আমলে এমন ভাবে করা দরকার যেন কেউই যেই ক্ষমতায় যাক সেটা যেন ফ্যাসিস্ট না হতে পারে। ধন্যবাদ অতুল ভাই। হাট ঘাটের একটা আলোচনা এনেছেন, আপনি স্পিরিটটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, যে মানে বিএনপি এখন মানে ক্ষমতায় না গিয়েও অনেক জায়গায় ক্ষমতার চর্চা করছে, যেটা নিয়ে মাসুদ ভাই প্রশ্ন করছেন যে ইলেকশনের সময় তাহলে কি হবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা নতুন সংখ্যার কথা উনি বলছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রফেসর ইউনূস সাহেব এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই অন্তর্বর্তী সরকার, একই কথা, যাই হোক। তো যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তো সেহেতু ধরেন সকল রাজনৈতিক দলকে এক্সেপ্ট ফ্যাসিস্ট আহ্বান করছেন, যাচ্ছেন। তো যেটা হাফিজ বারী সাহেব আশঙ্কা করেছেন যে নির্বাচন হলে যদি কোনো একটা দল বা গ্রুপ অফ দল যদি ক্ষমতায় যায়, তাহলে হয়তো এই আহ্বানগুলো অনেকে আর পাবেন না, এটা আশঙ্কা করছিল। তো সুতরাং আমি যদি একটা ছোট রাজনৈতিক দলের প্রধান হই, আমি তো চাইবো যে যেটা এখন পাচ্ছি এটা আমি চলতে থাকুক, অনেকদিন পাই, সাংগত আমার একটা প্রত্যাশা থাকতেই পারে। অনেকদিন না, আমরা মানে আমি আমার কথা আপনার কথা যতটুকু আমি স্পিরিটটা বুঝতে পেরেছি। আরেকটু হচ্ছে যে ধরেন হাট বা ঘাট যে ইজারাদার শতাংশ, সেখানে ধরেন বিএনপি 10টা নিলেও আমি কেন একটা পাবো না, মানে যেটা আপনি বলছেন কোঠা। দেখুন, আসলে এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু 5 অগাস্ট ঘটেছে। আমি বড় রাজনৈতিক দল হিসেবে মঞ্জু ভাই বলেছেন বিএনপির দায় এবং দায়িত্ব, আমি আসলে বিএনপির দায় আছে এটা মনে করি না, কিন্তু দায়িত্ব আছে এটা মনে করি। কারণ বিএনপি তো কোনো ক্ষমতাই নেই, যার ফলে এই দায়টা আমি দিতে চাই না, কিন্তু দায়িত্ব বিএনপির আছে বড় রাজনৈতিক দল হিসেবে। এই কথাটা বলছি এই কারণেই যে এটা সবাই আমরা জানি, কেউ হয়তো আমরা বলি না অথবা বলি,
সেটা হচ্ছে বড় একটা স্টেক হোল্ডার বিএনপি, মানে জনগণকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এখানে লাস্ট যে কথাটাই এখানে আসছে সেটা হচ্ছে যদি বাংলাদেশকে সবার আগে আপনি এটাকে আফল করতে চান, তাহলে ছোট বলেন বড় বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে এটা ওন করতে হবে। এক, আমি অতীতে ভুল ভ্রান্তি করেছি, আমি ভবিষ্যতে করব, এটা কিন্তু যেমন নিশ্চিত বলা যায় না, আবার অতীতে ভালো কাজ করেছি ভবিষ্যতে খারাপ কাজ করবো এটাও বলা যায় না। বাট এটি আমরা আশঙ্কা করতে পারি, সেটি হচ্ছে 5 অগাস্টে যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে স্পিরিটটা, এটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু ধারণ করতে হবে, এই সেন্টিমেন্টটা ধারণ করতে হবে। এবং অপরাপর ছোট বা বড় রাজনৈতিক দল যেটি হোক না কেন, গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে সবগুলো রাজনৈতিক দলকে আপনাকে কগনিজেন্সিতে নিতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেই যাক অপোজিশনে যেই থাকুক না কেন। কারণ এটি সত্য যে বিগত 15 বছরে আপনি প্রশাসন বা বিভিন্ন জায়গায় ইন্ডাকশন অন্য কোনো দলের হয় নাই, এটি একচেটিয়াভাবে কিন্তু পতিত সরকারের ইন্ডাকশন হয়েছে। ইন্ডাকশন বলে অন্তর্ভুক্তি। তাহলে এই 15 বছর কিন্তু একটা চক্রের মধ্যে কিন্তু বাংলাদেশ ছিল, এক ধরনের ফোবিয়া। তো ওর ভিতরে আপনি অন্য কেউ যেহেতু ঢোকে নাই, যেটা মঞ্জু ভাই বললেন, এখন হয়তো অনেকে অতি বিপ্লবী হতে চাবেন, অতি এই দলের প্রতি সমর্থন হতে দেখার চেষ্টা করবেন, এটি যেমন সত্য। পাশাপাশি আমি যেটা মনে করি, যেটা মোশাররফ ভাই বলছেন, আমি এটাকে কোট করি, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 1991-এ যখন ইলেকশন হলো, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রেকর্ড পরিমাণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা হয়েছে। কেন? আপনি দেখবেন যে 5 অগস্টের পরে 6, 7, 8 বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না, 8 তারিখে কিন্তু প্রফেসর ইউনূস শপথ নিয়েছে। তাহলে এই 3 দিন কি বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে? হয় নাই। তার মানে পলিটিক্যাল একটা কমিটমেন্ট ছিল যে বাংলাদেশকে আমরা ওন করছি। আমি মনে করি যে এখানে হাসান সাহেব বলেছেন যে বিএনপির বড় ধরনের একটা বিপর্যয়, এটা ওনার জায়গা থেকে উনি বলেছেন। আমি মনে করি যে বিএনপি বড় একটি রাজনৈতিক দল হিসেবে গত 13 তারিখে যে বৈঠকটি হয়েছে, এটি একটি দায়িত্বশীল আচরণ করেছে আমার দৃষ্টিতে। কেন এটা বলেছি কিনা আমি কেন এটা একটু রিপিট করি, আমি এই কারণে মনে করি, সেটি হচ্ছে যে ডিসেম্বরে বিএনপি ইলেকশন চেয়েছে এবং 27 তারিখে জনাব তারেক রহমানের বক্তব্যটা আমি শুনেছি, সেখানে ডিসেম্বর ইলেকশনের ব্যাপারে, সেখান থেকে কিন্তু তারা গিয়ে রমজানের আগের কথা বলেছে। তার মানে জনমনে এক ধরনের শঙ্কা ছিল যে এক ধরনের নতুন করে আরেকটা সংকট আমরা যাচ্ছি কিনা, সেই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটা স্বস্তির জায়গায় কিন্তু বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। আমি মনে করি যে প্রফেসর ইউনূস এবং অপরাপর রাজনৈতিক দল, একজন নাগরিক হিসেবে আমারও দায়িত্ব, সেটি হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণেই, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যে ইন্টারিম গভর্নমেন্টের রেকর্ড যদি আপনি দেখেন, তাহলে সাকসেস রেট দেখবেন যে সেখানে 16টার মধ্যে 10টা ইন্টারিম গভর্নমেন্ট সাকসেস রেট আসছে। সেটি হচ্ছে নির্বাচনে আপনি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ফেল করেন, তাহলে ওই রাষ্ট্রগুলো কিন্তু আর স্বাভাবিক জায়গায় পৌঁছে নাই। আমি সেই ক্ষেত্রে মনে করি যে এটি ধারাবাহিকতা নয়। দীর্ঘদিন আমাদের শঙ্কা ছিল, নির্বাচন হয় নাই, মানুষের মধ্যে এক ধরনের ভোটের আকাঙ্ক্ষা আছে এবং আসলে কি ঘটতে যাচ্ছে একদম ধরেন ভ্যান ফুলার, তার মধ্যে এক ধরনের শঙ্কা আছে। আমার মনে হয় চ্যালেঞ্জ যেরকম গভর্নমেন্ট গঠন করার পরও থাকবে, নির্বাচনের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, নিঃসন্দেহে আছে। এবং সেই চ্যালেঞ্জগুলো সরকার এবং অপরাপর রাজনৈতিক দল তারা যদি একাট্টা হয়, আমি নিশ্চিত যে বাংলাদেশকে যদি ওন করে, তাহলে আমরা সামনে ভালো কিছু ছাড়া খারাপ কিছু হবে না বলে আমি বিশ্বাস করি। আমি এই কারণে আশাবাদী যে নির্বাচন আমাদের শুরুতে আমরা যেরকম একটা শঙ্কার জায়গায় ছিলাম, শেষের দিকে এসে আমরা মোটামুটি এক ধরনের দেখছি যে শঙ্কা কিছুটা কাটছে। তো দেশের ক্ষেত্রে কি তাই ঘটবে কিনা? দেখেন, আমি তো রহস্য উপন্যাসের কথা বলেছি, আমল নামও বলেছি। হ্যাঁ, তো এই লিসা জুয়েলের একটা বিখ্যাত উপন্যাস আছে নান অফ দিস ট্রু। তো এখন আমরা যেটা শুনছি, মঞ্জু ভাই যেটা বললেন, বেসিক্যালি ইলেকশন, এটা কি ইলেকশন মানে হলো এটা একটা পাওয়ার স্ট্রাগল। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো স্টেট পাওয়ারকে কে অপারেট করবে তাদের মধ্যকার পাওয়ার স্ট্রাগল, এবং এটার সঙ্গে তাদের দলীয় স্বার্থ জড়িত থাকে, এটা তো অস্বীকার করার উপায় নাই। এবং এই পাওয়ার স্ট্রাগলটা একটা ক্লাস ডিভাইডেড সোসাইটিতে এটা উইশফুল থিঙ্কিং না, যে আমি চাইলাম, প্রত্যাশা করলাম, এটা প্রত্যাশার ব্যাপার না, এটা ইন্টারেস্টের সাথে রিলেটেড। এই যে হাফেজ বারি ভাই বললেন হাট ঘাট, এটা কি ইন্টারেস্ট? এটা তো রাষ্ট্রটা হয়ে যাচ্ছে কি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে মালে গনিমত। তো এখন এই যে রাষ্ট্র যদি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যায় তাদের কাছে যদি মালে গনিমত হয়ে যায়, মানুষ তখন দেখে যে যত প্রতিশ্রুতি নান অফ দিস ইজ ট্রু। লিসা জুয়েলের রহস্য উপন্যাস হয়ে যায় সব। সুতরাং এই জায়গায় আসল জায়গাটা কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা হলো কিছু দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে, যেটা আমি খুবই একমত মঞ্জু ভাইয়ের সাথে, যে খুবই পাওয়ারফুল গভর্নমেন্ট এসেছিল, আবার খুবই দুর্বল, ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচ। তো
তো এখন কিভাবে পাওয়ারফুল হতে পারতেন? তারা যদি অধ্যাদেশ দিতে পারতেন, যেমন অধ্যাদেশ দিয়ে তারা ট্যাক্স বাড়িয়ে দিলেন, অধ্যাদেশ দিয়ে যদি তারা বাজার সিন্ডিকেট ভাঙতে পারতেন, তাহলে বলতে পারতাম যে এইটা সরকার খুবই ভালো কিছু করে দেখাতে পেরেছে। ইলেকশনের ব্যাপারে যদি বলেন, শঙ্কার জায়গাটা কোথায়? ইলেকশনে যারা কালো টাকার যে ব্যবহার, এটা নানাভাবে কিন্তু এখন তার মহড়া শুরু হয়ে গেছে। তো এই কালো টাকা, পেশি শক্তি, প্রশাসন ইত্যাদি যদি প্লে করতে থাকে, তাহলে তো ওই শঙ্কার জায়গা থেকেই যাবে। এবং একই সঙ্গে যেটা আমাদের হাফেজ ভাই বললেন যে শাহাবুদ্দিন সরকারও কিন্তু অভ্যুত্থানের পরে গঠিত সরকার, তার 3 জোটের টাস্ক ফোর্সের রিপোর্ট ছিল, সে সংস্কার কি বাস্তবায়ন করেছিল পলিটিক্যাল পার্টিগুলো? কেউ করে নাই। ফলে আমাদের সামনে কিন্তু অনেক খারাপ উদাহরণ আছে। তো সেই জায়গাটা, সেই অভিজ্ঞতা থেকেই মানুষের মনে একটা হতাশা, অনিশ্চয়তা, শঙ্কা এগুলো থাকাটাই স্বাভাবিক। এবং মনে রাখতে হবে যে এই পাওয়ার সেন্ট্রিক যত কিছুই হবে, সবকিছুই স্বার্থের সঙ্গে জড়িত। যে উনি আরো একটা শব্দ বললেন যে মালে গনিমত। এখন নির্বাচনের মধ্য দিয়ে কি আসলে আসলে শেষ পর্যন্ত সবার প্রত্যাশার যে বাংলাদেশ মালে গনিমত না হয়ে সেটা পাবো কিনা? আমি একটা কথা এখানে বলি, আপনি একটা জিনিস কিন্তু 5ই আগস্টের অভ্যুত্থানের পর আমাদের মধ্যে একটা পরিবর্তনকে আমরা লক্ষ্য করি। অবশ্যই আমি তো মনে করি লক্ষ্য করি, কারণ আপনি সংস্কার প্রস্তাবগুলো যদি আপনি দেখেন, সবাই কিন্তু আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়। একদম সংক্ষেপে আমি সংক্ষেপে বলছি, আপনি দেখেন এই যে রাজনৈতিক দলগুলির দায়িত্ব পালন করবে কিনা এই নিয়ে একটা শঙ্কা সবাই বলছে। আমি বলছি না, এই শঙ্কা থাকার কোনো কারণ নাই। কারণটা কি? আপনি দেখবেন যে বিএনপির মতো দল যদি বলেছে আমি যদি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি একটা জাতীয় সরকার গঠন করবো, ইট ইজ দ্য নিউ সংস্কার। আপনি প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যর কথা বলছেন, আপনি উচ্চ কক্ষর কথা বলছে, আর্টিকেল 70 কথা বলছে, আপনি নানা যে আমাদের কনস্টিটিউশনাল বডিগুলো আছে সেখানে নিয়োগের ক্ষেত্রে তারা বলছে। সুতরাং সকল রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা কিন্তু আছে। আমার এই আকাঙ্ক্ষাটা যদি আমি ধারণ করতে পারি, আমার মনে হয় আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা। শেষ বক্তব্য, ধরেন বিএনপি যদি এটা বলে যে আমরা নিশ্চয়তা দিচ্ছি কোন দলের মিছিলে আমরা আক্রমণ করব না, কোন দলের মিছিলে আমরা বাধা দিব না, কোন প্রার্থীকে আমরা তার নির্বাচনী কার্যক্রমে বাধা দিব না, শুধু এই একটা নিশ্চয়তা যদি বিএনপি দিতে পারে, নির্বাচনের অর্ধেক সংকট কেটে যাবে। 2 নাম্বার হচ্ছে প্রশাসন যদি এই গাছটা দেখাতে পারে, যেটা আপনার মনে থাকার কথা, বিএনপি যখন ক্ষমতা এসেছিল তারা কিন্তু একটা অপারেশন ক্লিন হার্ট এই টাইপের একটা অপারেশন করেছিল। এবং র্যাবের যে আপনার ওই যে ক্রস ফায়ারটা, সেটা যেটা শুরু হয়েছিল যে খারাপভাবে ক্রস ফায়ার, সেটা কিন্তু বিএনপি তার দলীয় ক্যাডারদেরকে দিয়ে শুরু করেছিল। এবং আপনার মনে থাকার কথা, ওই র্যাবের হাতে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির লোকেরাই নিগৃহীত হয়েছিল। অর্থাৎ নিজেকে যদি একটা আইনগত পরিস্থিতি মোকাবেলা করতে হয়, প্রশাসনকে এটা প্রথম রাতেই বার্তাটা দিতে হবে, যেটা শাহাবুদ্দিন সরকার বা লতিফুর রহমান সরকার সময় আমরা দেখেছি যে প্রথম দিনে আর্মি এবং পুলিশের কম্বিং অপারেশনে এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে যে নো বডি, মানে আমাদের কাছে কেউ আন্ডার দ্য ল, রাইট, কেউ এখানে আমার আইনের ঊর্ধ্বে না। এই বার্তাটা যদি দেওয়া যায় তাহলে 30% আরো যোগ হবে যে, এবং এইভাবে অন্যান্য দলগুলো যখন কোঅপারেশন করবে তাহলে আমি মনে করি যে একটা ইলেকশন সম্ভব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই গল্পের আজ এখানে শেষ করছি আমরা। আগামী সপ্তাহে হাজির হব নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।